ওকে ভাইয়ারা, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের মূল পর্বে প্রবেশ করি। এবং তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো, আর যারা চিনো না তাদের জন্য একটু নিজের পরিচয়টা দিই। আমি আমি হচ্ছে মোহাম্মদ সানজিদ আলম তাইফ, এবং আমি বর্তমানে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে। এবং আজকের ক্লাসে আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি তোমরা একটু ঠিক মতো শুনতে পারতেছো কিনা আমার কথাগুলো। এবং হচ্ছে আমি ক্লাসটা শুরু করছি, আর দেরি না করে। তোমরা মোটামুটি বেশ কয়েকজনই চলে আসছো, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে প্রথমে আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন দিয়ে শুরু করি। প্রথমে আমরা বুঝবো যে কেন আসলে আমাদের সংকরায়ন জিনিসটা দরকার। সো আমরা যদি ধরো আমাদের কিছু বেসিক আমাদের হাইড্রোজেনের স্ট্রাকচার একটু করে আসি। আমরা হাইড্রোজেনের অরবিটাল চিত্র আমরা একটু আঁকি। সো হাইড্রোজেনের অরবিটাল চিত্র কিরকম হবে ভাইয়া? তোমরা সবাই জানো যে হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে তোমার একটা ইলেকট্রন আছে। সো আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, প্লাস হাফ স্পিনে দেখালাম, আরেকটা হাইড্রোজেনের ভাইয়া আমরা মাইনাস হাফ স্পিনে দেখালাম, ঠিক আছে? সো দুইটা হাইড্রোজেন ভাইয়া তোমার আসলে এখানে অরবিটালের ওভারল্যাপ করে তোমার আসলে হাইড্রোজেন অণু তৈরি করবে। এখন তোমরা তো জানো যে আসলে বন্ড তৈরি করার জন্য অবশ্যই তোমার হচ্ছে বিজোড় ইলেকট্রনের উপস্থিতি থাকতে হবে এবং তারা বিপরীত স্পিনে থাকতে হবে, তখনই তাদের মধ্যে ওভারল্যাপ হওয়া পসিবল। সো একটা প্লাস সাব স্পিনে থাকতে হবে, একটা মাইনাস সাব স্পিনে থাকতে হবে। সো আমরা যদি এই জিনিসটাকে এইভাবে দেখাই, অর্থাৎ তোমার যেহেতু এস অরবিটালের আকৃতি হচ্ছে আমাদের গোলাকার, সো ধরো ভাই এটা হচ্ছে প্লাস সাব স্পিনে আছে, ঠিক তেমনি আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল মাইনাস সাব স্পিনে আছে। এখন যদি ভাইয়া তাদের মধ্যে ওভারল্যাপ পসিবল হয়, তখন আসলে আমরা এই ধরনের স্ট্রাকচার পাচ্ছি, যেখানে আসলে দুইটা ইলেকট্রন গুলো একটা সার্টেন রিজিয়নে তোমার ওভারল্যাপ করছে, ঠিক আছে? একটা প্লাস সাব স্পিনের আর একটা মাইনাস সাব স্পিনের। সো এটাকে বলতেছি ভাই আমরা H2 অণু। আর এটা ভাই আমাদের হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। এইভাবে তাদের মধ্যে বন্ড তৈরি হচ্ছে। এখানেও কিন্তু ভাইয়া কোনো প্রবলেম নেই। এই যে আমরা বন্ডটা তৈরি করলাম ভাইয়া নিজেদের মধ্যে, এই বন্ডটাকে ভাই আমরা বলতেছি দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু তোমাদের কমেন্টে যাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে ভাই আমরা বন্ডটা তৈরি করতেছি, এটা কিন্তু ভাই আমাদের যোজনী বন্ধন মতবাদ অনুসারে আমরা তৈরি করতেছি। অর্থাৎ এখানে কোনো ধরনের সংকরায়ন হয় নাই। সংকরায়ন কথাটার অর্থ তোমরা একটু বুঝো। কখন আমাদের সংকরায়ন লাগবে? বিশুদ্ধ অরবিটাল কি? যেমন ভাই এই যে আমাদের এস আছে, এই যে এস আছে, এদেরকে বলতেছি আমরা বিশুদ্ধ অরবিটাল। আর সংকর অরবিটাল কি ভাইয়া? যখন আসলে একটা এস এর সাথে কয়েকটা পি মিশে যাবে, একটা এস এর সাথে কয়েকটা ডি মিশবে, তো আসলে অরবিটাল গুলো না মিলেমিশে একাকার হয়ে যাবে, মানে একটা বিশুদ্ধ থাকতেছে না। ওখানে এস আছে, ওখানে পি এর পার্সেন্টেজ আছে, ওখানে ডি এর পার্সেন্টেজ আছে, অর্থাৎ তোমার বিশুদ্ধ অরবিটাল থাকতেছে না, ঠিক আছে? আচ্ছা, ওখানে তোমার বিশুদ্ধ অরবিটাল থাকতেছে না। সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছো ফেরদৌস ভাই যে আসলে মাইনাস মাইনাস হাফ স্পিন কিভাবে হয়। দেখো, হুন্ডের নীতি বলছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন ইলেকট্রন গুলো স্পিন একই হয়, একই স্পিনে প্রবেশ করে। এটা বলছে ভাই হুন্ডের নীতি। হুন্ডের নীতি কিন্তু বলে নাই যে ইলেকট্রন যখনই প্রবেশ করবে তখন সেটা প্লাস আপ স্পিনে আগে প্রবেশ করবে। সো আমি ফেরদৌস ভাইয়ের কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি যে তোমার ধরো তোমার আসলে পি অরবিটালে, পি উপশক্তি স্তরে তোমার তিনটা পি অরবিটাল থাকে। পি উপশক্তি স্তরে তিনটা পি অরবিটাল থাকে। এখন হুন্ডের নীতি বলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন ইলেকট্রন গুলো প্রবেশ করবে তখন আসলে একই স্পিনে প্রবেশ করবে। সো ফার্স্ট অফ অল একই স্পিনে প্রবেশ করানো দেখালাম। এরপরে মানে সর্বাধিক বিজোড় অবস্থা থাকবে এবং একই স্পিনে প্রবেশ করবে। কথাটা দেখো, সর্বাধিক বিজোড় অবস্থা থাকবে এবং একই স্পিনে প্রবেশ করবে। সো ভাইয়া এটা সর্বাধিক বিজোড় অবস্থা থাকলো এবং একই স্পিনে প্রবেশ হলো, সবগুলো স্পিনই প্লাস হাফ। কিন্তু ভাইয়া হুন্ডের নীতি বলছে একই স্পিন, এটা হইতে পারে মাইনাস হাফ স্পিনও প্রবেশ করতে পারে। তাহলে কি হুন্ডের নীতি কোনো ভায়োলেশন হলো? হুন্ডের নীতি বলছে সর্বাধিক বিজোড় অবস্থা থাকবে এবং একই স্পিনে প্রবেশ করবে। সো ভাই দেখো, আমি যদি পি অরবিটালে, সমশক্তি সম্পন্ন পি অরবিটালে আমি যদি মাইনাস সাব স্পিনও প্রবেশ করাই, তাও কিন্তু ভাইয়া একই স্পিনেই প্রবেশ করতেছে এবং সর্বাধিক বিজোড় অবস্থায় আছে। ফেরদৌস ভাই এবং বাকিরা যারা, তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা বলো তো এই জায়গায় তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে কিনা, যে হুন্ডের নীতির ভায়োলেশন কিন্তু ভাইয়া মোটেও হয় নাই। এবং এই যে ভাই এখানে যে বন্ধনটা তৈরি হলো, এবং এই বন্ধনটাকে বলতেছি ভাই আমরা যোজনী বন্ধন মতবাদ অনুসারে এদের মধ্যে বন্ধন তৈরি হলো। অর্থাৎ যোজনী বন্ধন কেন বলতেছি? সর্বশেষ যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রন গুলোর মধ্যে ওভারল্যাপের ফলে এই ধরনের বন্ধন তৈরি হচ্ছে, এই জন্য আমরা এদেরকে বলতেছি যোজনী বন্ধন মতবাদ। সো একটা সময় পর্যন্ত যোজনী বন্ধন মতবাদ ভালোই সবকিছু এক্সপ্লেন করতে পারতেছিল, তো কোথায় গিয়ে যোজনী বন্ধন মতবাদ ফেল করলো আমরা সেই বিষয়টাতে আসতেছি কিছুক্ষণের মধ্যেই। সো আমরা হাইড্রোজেনের স্ট্রাকচার দেখলাম, একদম পারফেক্টলি ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এরপরে যদি ভাই আমরা আসলে ধরো আমাদের যদি হচ্ছে অক্সিজেনের স্ট্রাকচার দেখি, সো অক্সিজেনের মধ্যে বন্ধন কিভাবে তৈরি হচ্ছে? তোমরা জানো অক্সিজেনের মধ্যে আসলে একটা সিগমা একটা পাই বন্ড তৈরি হয়। সিগমা বন্ড কি? সিগমা দন্ত স দিয়ে শুরু, তোমরা মনে রেখো সিগমা মিন্স হচ্ছে সামনাসামনি ওভারল্যাপ। এটা হচ্ছে ভাই অনেক শক্তিশালী একটা বন্ধন, ঠিক আছে? সিগমা বন্ধন বেশি শক্তিশালী, যেখানে হচ্ছে সামনাসামনি ওভারল্যাপ করে। দন্ত স দিয়ে শুরু হয়েছে সিগমা, সো সামনাসামনি। আর পাই বন্ড ভাইয়া প দিয়ে শুরু, এটাকে মনে রাখতে পারি আমরা পাশাপাশি ওভারল্যাপ, ঠিক আছে? সো
দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে তোমার ভাইয়া একটা সিগমা বন্ড তৈরি হয়, একটা পাই বন্ড তৈরি হয়, ঠিক আছে? সিগমা বন্ডের সামনাসামনি ওভারল্যাপ, পাই বন্ডের পাশাপাশি ওভারল্যাপ। সো আমরা একটু আসি ভাইয়া যেখানে আসলে কিভাবে বন্ধনটা তৈরি হচ্ছে। অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তো সবাই জানো 8। সো আমরা এটা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, সো 1s2 2s2 2p4, সো আমাদের 8টা হয়ে গেল। আমরা শুধুমাত্র যোজ্যতার স্তরের ইলেকট্রনগুলোকে বক্স মেথডে দেখাই। সো এখানে ভাইয়া দুইটা ইলেকট্রন এসে, এখানে ভাইয়া তোমার কয়টা ইলেকট্রন হয় দেখো তো। তোমার ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে হুন্ডার নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অবস্থায়, মানে একই স্পিনে প্রবেশ করবে। সো 4টাকে প্রবেশ করালাম ভাইয়া। সো এখন এটা একটা অরবিটাল যেটা আসলে বিজোড় ইলেকট্রন আছে, এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে, বাকিগুলোতে ভাইয়া সবগুলো জোড় ইলেকট্রন হয়ে গেছে। আরেকটা অক্সিজেনের ক্ষেত্রে দেখি ভাইয়া, এটা আরেকটা, ধরো ভাই এটা একটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেনের মধ্যে এটা একটা অক্সিজেন, নাম্বার 1 অক্সিজেন, ধরো নাম্বার 2 আরেকটা অক্সিজেন। সো আরেকটা অক্সিজেনের ক্ষেত্রে ভাইয়া তোমার এই যে এখানে 8টা ইলেকট্রন, সো 1s2 2s2, তারপর হচ্ছে ভাইয়া 2p4। সো 2s2 আমরা যদি এটাকে বক্স মেথডে দেখি, অর্থাৎ দুইটা ইলেকট্রন প্রেজেন্ট আছে, আর এটাকে যদি দেখি ভাইয়া তাহলে এখানে একটা দুইটা, সো এটা একটা এটা একটা এটা একটা। আচ্ছা দেখো, এখন আমরা জানি যে এই বন্ধন তৈরির জন্য ভাইয়া অবশ্যই ইলেকট্রন গুলোকে বিপরীত স্পিনার হইতে হবে, তাহলে তাদের মধ্যে বন্ধন গঠন করা পসিবল। এই কথাটা অলওয়েজ মাথা রাখবা, এটা আসলে যোজনী বন্ধন মতবাদ বলে। সো এখন ভাইয়া ইলেকট্রন গুলো যখন প্রবেশ করবে, এই ক্ষেত্রে আমরা উল্টা স্পিনে প্রবেশ করাচ্ছি। সো এরপর দেখো ভাই এদের মধ্যে দেখো, এখানে ভাই তাহলে প্লাস সাব স্পিন, এখানে মাইনাস সাব স্পিন, এখানে প্লাস সাব স্পিন, এখানে মাইনাস সাব স্পিন ভাইয়া। এখন এদের মধ্যে বন্ধন গঠন করা পসিবল। সো দেখো ভাই এটার নাম হচ্ছে আমাদের পি ওয়াই অরবিটাল। আমরা যদি একটা স্পেসিফিক্যালি বলি 2p ওয়াই অরবিটাল, এটাকে বলতেছি ভাই 2p জেড অরবিটাল, এটাকে ভাই বলতেছি 2p ওয়াই অরবিটাল, এটাকে বলতেছি ভাই 2p জেড অরবিটাল। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে ভাইয়া, যে বন্ধন তৈরির সময় যে দুটো অরবিটাল ওভারল্যাপ করতেছে তারা যেন সেম ওরিয়েন্টেশন বা সেম দিক বিন্যাসে ওভারল্যাপ করে। তোমরা সবাই জানো ভাইয়া যে পি এর আসলে 3 ধরনের দিক বিন্যাস পসিবল। আমরা যদি এটা দেখি, ধরো এটাকে বলতেছি ভাই আমরা এক্স অ্যাক্সিস, এটাকে বলতেছি ভাই আমরা ওয়াই অ্যাক্সিস, আর এটাকে বলতেছি ভাই আমরা জেড অ্যাক্সিস, ঠিক আছে? সো পি এর 3 ধরনের ওরিয়েন্টেশন পসিবল। সো এক্স অ্যাক্সিস বরাবর এক ধরনের ওরিয়েন্টেশন পসিবল ভাইয়া, এটা দেখো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেশন এক ধরনের, ওয়াই অ্যাক্সিস বরাবর এক ধরনের ওরিয়েন্টেশন পসিবল। ধরো ভাই আমরা একটু ডিফারেন্ট কালারতে দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আরেক ধরনের ওরিয়েন্টেশন পসিবল। সেম ভাবে ভাইয়া জেড অ্যাক্সিস বরাবর আরেক ধরনের ওরিয়েন্টেশন পসিবল। তোমরা সবাই জানো যে পি অরবিটালের আকৃতি হচ্ছে আমাদের, আচ্ছা এটা কোনো কারণে ইরেজ হয়ে গেছে, আমি যদি এটা আবার আঁকি, অর্থাৎ এই অরবিটালটা তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সো ওয়াই অ্যাক্সিস বরাবর, আর জেড অ্যাক্সিস বরাবরটা তোমরা তো জানো ভাই পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল শেপ, ঠিক আছে? ডাম্বেল শেপ। সো এটা 3 ধরনের ওরিয়েন্টেশন পসিবল ভাইয়া। এই যে ভাই এখন যে তোমার পাশাপাশি ওভারল্যাপ করবে বা সামনাসামনি ওভারল্যাপ করবে, এই ক্ষেত্রে ভাই ওরিয়েন্টেশনটা ডেফিনেটলি সেম হতে হবে। সো ভাই দেখো এখানে আসলে আমরা কি বলতে পারি, তাহলে 2p ওয়াই আর 2p, এই দুইটার মধ্যে আসলে প্রথম যে বন্ড, একটা কথা মাথায় রাখো, দুইটা পরমাণুর মধ্যে প্রথম যে বন্ডটা তৈরি হয় ভাইয়া সেটা ডেফিনেটলি সিগমা বন্ড হবে, এরপর পাই বন্ড তৈরি হয়, প্রথম বন্ডটা সিগমা বন্ড হয়। তাহলে একটা অক্সিজেন, এটার একটা অক্সিজেন ভাইয়া, এটা আরেকটা অক্সিজেন। সো এই অক্সিজেন এই অক্সিজেনের সাথে প্রথম যে বন্ধনটা তৈরি করবে সেটাকে বলবো হচ্ছে আমরা সিগমা বন্ড। সো এইটা ভাই একটা এটা একটা অরবিটাল পি, এটা একটা পি অরবিটাল, আর ভাই এই অক্সিজেনের এইটা আরেকটা পি অরবিটাল, ঠিক আছে? আমি যদি অক্সিজেনটা ইরেজ করে দিই এখানে, তারপর আমি এখানে আবার অক্সিজেন আঁকতেছি। সো ভাই এটা আরেকটা পি অরবিটাল। দেখো ভাইয়া, মানে তোমরা হয়তো দেখে একটু কনফিউজড হয়ে গেছো, ভাইয়া এখানে তো হচ্ছে হাইব্রিডাইজেশন দেখালেন না কেন? কারণ ভাইয়া এখানে কিন্তু হাইব্রিডাইজেশনের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নেই আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি, তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি অক্সিজেনের স্ট্রাকচার দেখি, সেখানে আসলে হাইব্রিডাইজেশনের প্রয়োজন নাই। তোমাদের বইতে তোমরা হয়তো কখনো যদি হাজারি স্যারের বইতে খেয়াল করো যে তোমাদের হাইব্রিডাইজেশন, আমি এখন যেভাবে অক্সিজেনের স্ট্রাকচারটা আঁকবো অক্সিজেন অণুর, তোমাদের বইতে কিন্তু ওইভাবে স্ট্রাকচারটা আছে। আচ্ছা, সো দেখো ভাইয়া এটাকে বলতেছে আমরা 2p ওয়াই অরবিটাল। সো এদের মধ্যে যে মানে দেখো রেগুলার পি শেপ হলো। সো এটা ভাই আসলে কি হলো দেখো তো, পি ওয়াই অরবিটালের মধ্যে সিগমা বন্ড তৈরি হলো, ঠিক আছে? এখানে ডেফিনেটলি ভাই একটা প্লাস সাব ইলেকট্রন, একটা মাইনাস সাব ইলেকট্রন, স্পিনাল ইলেকট্রন। তারপরে ভাইয়া তোমার এই যে তোমার হচ্ছে 2p জেড অরবিটাল, এরা ভাইয়া তোমার পাশাপাশি ওভারল্যাপ করবে। সো এরা ভাই এই যে দেখো পাশাপাশি ওভারল্যাপ করলো, এটা ভাইয়া এই যে পাশাপাশি ওভারল্যাপ, ঠিক আছে? এই ইলেকট্রন ক্লাউড গুলো পাশাপাশি ওভারল্যাপ করলো, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস। এখানে ভাইয়া প্লাস মাইনাসটা কিন্তু আসলে যেহেতু তোমরা জানো যে এই অরবিটাল হচ্ছে এক ধরনের ওয়েভ ফাংশন। সো ফাংশনে যেমন ভাই আমরা একটা তরঙ্গের ক্ষেত্রে যেমন ভাই এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে আমাদের প্লাস মান থাকে, এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আমাদের মাইনাস মান থাকে, এটাও ভাই একটা ফাংশন হওয়ার কারণে এটার একটা হাফে থাকে প্লাস আর একটা হাফের ভ্যালু থাকে মাইনাস। এটা ভাই ফাংশন হওয়ার কারণে আমরা এইভাবে দেখাচ্ছি। এবং দেখো ভাই এটাকে আসলে কি বলতেছি আমরা, পিজেড পিজেড পাই বন্ড, পিজেড পাই বন্ধন, আর এটাকে বলতেছি ভাই আমরা পিওয়াই সিগমা বন্ধন। সো ভাই এটা আসলে অক্সিজেনের মধ্যে তোমার বন্ধন তৈরি হলো। এখানে ভাইয়া যোজনী বন্ধন মতবাদ একদম পারফেক্টলি ভাইয়া এক্সপ্লেন করতে পারছে, ঠিক আছে? আমাকে একটু জানাতো ভাইয়া এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? না ভাইয়া এখানে এখন পর্যন্ত আমরা সংকরায়ন ইউজ করি নাই, সংকরায়ন এখানে এখন পর্যন্ত প্রয়োজন হয় নাই, এখনই সংকরায়নের প্রয়োজন হবে। তোমরা একটু আমাকে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখছি।
সো একটু জানো ভাই এ পর্যন্ত ক্লিয়ার বুঝছি কিনা সবাই? এখনই ভাই আমরা সংকরায়ন শুরু করব, কেন আমাদের সংকরায়ন দরকার। সো ভাইয়া যোজনী বন্ধন মতবাদ তোমার পারফেক্টলি এই স্ট্রাকচার গুলো ব্যাখ্যা করতে পারতেছে, যেমন তোমার অ্যামোনিয়ার স্ট্রাকচারও ব্যাখ্যা করতে পারে, অ্যামোনিয়া পারে না। সো এই কয়েকটা আছে যেমন হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। অ্যামোনিয়ার ক্ষেত্রে ভাই আমাদের সংকরায়ন দরকার, মিথেনের ক্ষেত্রে আমাদের সংকরায়ন দরকার। তবে কেন দরকার আমি সেখানে আসতেছি। প্রথমে ভাই আমরা মিথেনের ক্ষেত্রে দেখি, মিথেনের ক্ষেত্রে কেন ভাইয়া সংকরায়ন দরকার হয়। সো ঝামেলাটা কি ভাইয়া? আচ্ছা ভাইয়া তোমরা যদি এই জায়গাটা একটু নোটিস করো, তোমরা দেখবা যে আসলে ভাইয়া পিওয়াই পিওয়াই মধ্যে ওভারল্যাপ হয়েছে, পিজেড পিজেড কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত। এখন ভাইয়া ধরো মিথেনের ক্ষেত্রে আমরা একটু বিষয়টাকে কনসিডার করি। মিথেনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। সো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা যদি ভাইয়া দেখি, আমাদের কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভাইয়া 1s2 2s2 2p2। সো আমরা যদি যোজ্যতা স্তরের ইলেকট্রনটাকে এইভাবে দেখি, দুইটা ইলেকট্রন, আর এখানে ভাইয়া পি উপশক্তি স্তরের 3টা অরবিটাল আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে। আমরা এখন কি করতেছি ভাইয়া, তোমরা জানো যে যোজনী বন্ধন মতবাদ বলে যে তোমার বন্ড তৈরি হওয়ার জন্য একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য ডেফিনেটলি 4টা অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, 4টা বিজোড় ইলেকট্রন থাকতে হবে। সো ভাই এখানে তো 2টা বিজোড় ইলেকট্রন আছে, সো ডেফিনেটলি CH4 গঠন হওয়া পসিবল না, এখানে CH2 গঠন হবে। কিন্তু ভাইয়া তুমি যে এখানে যুক্ত করতেছো, এখানে কার্বনটা এক্সাইটেড হয়ে কি করে জানো, তোমার এই যে 2s এর একটা ইলেকট্রনকে সে 2p তে পাঠায় দেয়। সো আমরা যদি ভাইয়া কার্বনকে এক্সাইটেড করি, তাহলে দেখবা যে কার্বনে 4টা বিজোড় ইলেকট্রন তৈরি হবে। এই কারণে ভাইয়া কার্বন তখন 4টা হাইড্রোজেনকে অ্যাটাচ করতে পারে। সো দেখো ভাইয়া তোমার 1s2 2s2, আচ্ছা আমরা যদি শুধুমাত্র যোজ্যতা স্তরের বিন্যাসটা দেখি এক্সাইটেড অবস্থায়, সো এখান থেকে একটা ইলেকট্রন ভাইয়া জাম্প করে কোথায় চলে যাবে, 2p তে চলে যাবে। সো এখানে ভাইয়া এটা একটা, আর এই যে নতুন ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে আসো, দেখলা এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসো, তাহলে কি হলো ভাইয়া, কার্বনে তুমি 4টা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছ, ঠিক আছে ভাইয়া, কার্বনে তুমি 4টা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছ। এখন ভাইয়া এই যে হাইড্রোজেন যখন আসবে, ধরো এটা একটা হাইড্রোজেন ভাইয়া, অবশ্যই বিপরীত স্পিন হইতে হবে বন্ধন তৈরির জন্য, এটা একটা হাইড্রোজেন ভাইয়া, এখানে আরেকটা হাইড্রোজেন ভাইয়া, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আসছে ভাইয়া। সো এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তোমরা তো জানো ভাই হাইড্রোজেনের অরবিটাল এখানে এস অরবিটাল, আর কার্বনের ক্ষেত্রে ভাইয়া এটা একটা এস অরবিটাল আর এটা পি অরবিটাল। তোমরা তো জানো ভাইয়া পি অরবিটালের 3টা পি উপশক্তি স্তরে যে 3টা পি অরবিটাল আছে, px py pz, তিনটাই সমশক্তি সম্পন্ন হয়। তাহলে আমরা বলতে পারি সবগুলোকে ইন জেনারেল আমরা পি বলি, সমস্যা নেই। সো তিনটাই যেহেতু সমশক্তি সম্পন্ন, আমরা ইন জেনারেল পি বলতে পারি। এখন দেখো ভাই এখানে বন্ড গুলো কিভাবে তৈরি হয়েছে। সো দেখো ভাই একটা এস এর সাথে, তোমরা এটাকে এস অরবিটাল বলতেছে, এটা এস এটা এস এটা এস। সো একটা এস এর সাথে একটা এস অরবিটালের বন্ধন তৈরি হলো, একটা এস এর সাথে একটা এস অরবিটাল। তারপরে ভাইয়া একটা এস এর সাথে একটা পি অরবিটালের বন্ধন, একটা এস এর সাথে একটা পি অরবিটালের বন্ধন, একটা এস এর সাথে একটা পি অরবিটালের বন্ধন। তাহলে ভাই দেখো তো, তাহলে এখানে একটা বন্ধন হলো তোমার এস এস বন্ধন, আর দেখো তো আর বাকি 3টা বন্ধন তোমার আসলে এখানে 3টা বন্ধন এসপির মধ্যে বন্ধন তৈরি হয়েছে না, একটা ভাইয়া বন্ধন তৈরি করছে এসএস এর মধ্যে, আর 3টা বন্ধন ভাইয়া এসপি এর মধ্যে তৈরি হয়েছে না। সো ভাই আমরা যদি এটাকে এইভাবে দেখাই, অর্থাৎ কার্বন এর চারপাশে ভাইয়া 4টা হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে, 4টা হাইড্রোজেন গ্রুপ, এবং 4টা বন্ড যে এখানে তৈরি হয়েছে, 4টা বন্ডের প্রকৃতির মধ্যে 3টা বন্ডের প্রকৃতি একরকম। তোমরা দেখো এটা এসপি বন্ড, এটা ভাই আমাদের এসপি বন্ড, এটা ভাই আমাদের এসপি বন্ড। আরেকটা বন্ডের প্রকৃতি হয়ে গেছে ভাইয়া এসএস, 3টা বন্ড একরকম, আরেকটা বন্ড ডিফারেন্ট। দেখো ভাইয়া এখানে কিন্তু যোজনী বন্ধন মতবাদ অনুসারে এইরকমই স্ট্রাকচার হয়, কিন্তু ভাইয়া এটা কখনো সম্ভব না। তোমরা যখন তোমাদের বইতে পড়ছো দেখছো যে কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা নির্দিষ্ট বন্ধন শক্তি এবং একটা বন্ধন দৈর্ঘ্য আছে, যে বন্ধন শক্তি দিলে কার্বন হাইড্রোজেন থেকে আলাদা হয়ে যাবে, আবার একটা নির্দিষ্ট বন্ধন দৈর্ঘ্য আছে। তোমার ভাইয়া 3টা বন্ধন যদি একরকম হয়, আরেকটা বন্ধন যদি ডিফারেন্ট হয়, তাহলে ভাইয়া 3টা বন্ধনের জন্য একরকম শক্তি, আরেকটা বন্ধনের জন্য ডিফারেন্ট শক্তি প্রয়োজন। কিন্তু ভাইয়া প্রকৃতিতে কি কখনো এরকম হয় বলো? প্রকৃতিতে 4টা বন্ধনের শক্তি সেম না। সবাই একটু রেসপন্স করি তো ভাইয়া। প্রকৃতিতে তোমার কার্বন, এখানে তোমার দেখো কার্বন টেট্রাহাইড্রাইড বা হচ্ছে তোমার মিথানের স্ট্রাকচারে কার্বনের সাথে যে 4টা হাইড্রোজেন যুক্ত আছে ভাইয়া, এই 4টা হাইড্রোজেনের বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য নেচারে সেম না। সবাই একটু রেসপন্স করি। একদম সেম বন্ধন দৈর্ঘ্য সেম বন্ধন শক্তি সম্ভব নেচারে হয় না। একই বন্ধন দৈর্ঘ্য, একই বন্ধন দৈর্ঘ্য এবং একই সাথে একই বন্ধন শক্তি কিন্তু ভাইয়া প্রকৃতিতে দেখা দেয়। সো ভাইয়া এটা যদি তোমরা বুঝে থাকো একই বন্ধন দৈর্ঘ্য একই বন্ধন শক্তি, তাহলে ভাইয়া ডেফিনেটলি 4টা বন্ধন তোমার এক রকম হবে। সেইটা কখন পসিবল ভাইয়া? সেটা শুধুমাত্র সংকরায়নের ক্ষেত্রে পসিবল। সো ভাইয়া দেখো সংকরায়নে আমরা কি করব, তোমার আসলে ইনশাআল্লাহ ভাইয়া তোমরা আজকে যারা ক্লাসে আসো তোমাদের পুরো বেসিকটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই রিলেটেড, এবং তোমরা তোমাদের যে কোনো বেসিক রিলেটেড বা যে কোনো প্রশ্ন সংকরায়ন রিলেটেড আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়ছি সাথে সাথে।
আচ্ছা, সো দেখো ভাই এখানে কি হয়, দেখো তোমার একটা এস এবং তিনটা পি অরবিটাল, দেখো এখানে সংকরায়ন হয়, একটা এস অরবিটাল ভাইয়া আর তিনটা পি অরবিটাল। দেখো একটা এস এবং তিনটা পি অরবিটাল, একটা এস এবং তিনটা পি অরবিটাল ভাই এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া চারটা সমশক্তি সম্পন্ন sp3 অরবিটাল তৈরি করে। একটা এস তিনটা পি অরবিটাল মিলেমিশে একাকার হয়ে চারটা সমশক্তি সম্পন্ন sp3 অরবিটাল তৈরি করে। সো এই প্রত্যেকটা অরবিটালের নামই ভাই sp3। কেন sp3 বলতেছে, কারণ একটা এস, এই যে sp3 প্রথম এস দ্বারা মানে একটা এস বুঝাচ্ছে, আর p3 তোমাকে বলতেছে যে তিনটা পি অরবিটাল আসলে এখানে মিশছে, আর sp3 এটাই বোঝাচ্ছে যে একটা এস আছে আর তিনটা পি আছে। এখানে ভাই এটাকে শঙ্কর অরবিটাল কেন বলতেছে, কারণ ভাই এখানে না শুধুমাত্র এস এর ক্যারেক্টার নেই, sp মিলায় মিশায় আছে। সো আমরা যদি একটু দেখি ভাইয়া, এখানে এস এর পার্সেন্টেজ তোমার চারটা অরবিটাল আছে, টোটাল যদি 100% ধরি, তাহলে এখানে এস আছে হচ্ছে 25% আর পি আছে হচ্ছে 75%। যেহেতু ভাই এখানে দুই ধরনের অরবিটালের উপস্থিতি আছে, না শুধু এস না শুধু পি, এটাকে কিন্তু ভাই ডেফিনেটলি আমরা বিশুদ্ধ অরবিটাল বলতে পারবো না। এটা সংকরিত অরবিটাল, সংকর হয়ে গেছে, হাইব্রিডাইজড হয়ে গেছে। সংকর মানে কি ভাইয়া, বিশুদ্ধ না। এখানে অনেক কিছুর মিলেমিশে একাকার, অনেক কিছুর মিশ্রণ আছে, তাকে তো আমরা সংকর বলি না, এটা বিশুদ্ধ না। তবে এখানে না বিশুদ্ধ এস আছে না বিশুদ্ধ পি আছে, একটা এস তিনটা পি মিলে। দেখো ভাই এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে যে কয়টা বিশুদ্ধ অরবিটাল মিশছে ভাইয়া ঠিক সেই কয়টাই সংকর অরবিটাল তৈরি করবে। প্রথম পয়েন্ট, যে কয়টা বিশুদ্ধ অরবিটাল মিলেমিশে একাকার হয়েছে ঠিক সেম কয়টাই ভাইয়া আসলে, যে কয়টা বিশুদ্ধ অরবিটাল মিলেমিশে একাকার হয়েছে ঠিক সেম কয়টাই সংকর অরবিটাল তৈরি করবে। দেখো ভাই এখানে একটা এস এবং তিনটা পি, অর্থাৎ চারটা বিশুদ্ধ অরবিটাল, একটা এস তিনটা পি চারটা। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া, SF6 আমরা হচ্ছে পড়বো কিছুক্ষণের মধ্যেই, বাট সেখানে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমরা অনেক ধরনের ভেরিয়েশন দেখবো আছে ক্লাসে। যেমন আমরা দেখবো জেনন, অক্সি ডাইফ্লোরাইড, এদের স্ট্রাকচার কি হবে, তারপরে জেনন ট্রাইঅক্সি ডাইফ্লোরাইডের স্ট্রাকচার কিরকম হবে, তারপর আমাদের জেনন টেট্রাফ্লোরাইডের স্ট্রাকচার কিরকম হবে, এদের আকৃতি কিরকম হবে, এগুলো সব শিখবো আমরা। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দেখবো আমরা, বেনজিনের স্ট্রাকচার দেখবো আমরা, ইথিন ইথাইন অ্যাসিডিলিন, অনেক কিছু স্ট্রাকচার দেখবো। তো তোমরা জাস্ট ক্লাসে থাকতে হবে তোমাদেরকে এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। আচ্ছা, তাহলে একটা এস তিনটা পি মিলে চারটা বিশুদ্ধ সংকর অরবিটাল তৈরি করছে। সংকর বলতেছে কারণ এখানে ভাইয়া তোমার এসও আছে পিও আছে। আচ্ছা, আশা করি ভাইয়া বিষয়টা বুঝছো। এখন দেখো ভাইয়া, তোমার যদি এই জিনিসটা তৈরি করে, আমি চারটা সংকর অরবিটালকে এইভাবে দেখাচ্ছি ভাইয়া, যে একটা এস তিনটা পি মিলে তোমার চারটা সংকর অরবিটাল তৈরি করতেছে। এটা একটা sp3 অরবিটাল ভাইয়া, এটা একটা sp3 অরবিটাল, এটা একটা sp3 অরবিটাল, এটা একটা sp3 অরবিটাল, চারটাই সেম অরবিটাল হয়ে গেছে। এখন দেখো যদি তোমার হচ্ছে হাইড্রোজেন আসে, অর্থাৎ এখানে ধরো প্লাস অফ স্পিন প্লাস অফ স্পিন প্লাস অফ স্পিন প্লাস অফ স্পিন, হাইড্রোজেন গুলো যদি ভাইয়া মাইনাস অফ স্পিনে আসে, এখন মাইনাস অফ স্পিনে আসে চারটা হাইড্রোজেন একটা, আচ্ছা এখানে আরেকটা হাইড্রোজেন আর এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে ভাইয়া ধরো এই মিথেনের হাইড্রোজেনটাকে আমরা এখানে লিখে দিতেছি। আচ্ছা, তাহলে চারটা হাইড্রোজেন, সো চারটা হাইড্রোজেন যে যুক্ত হলো ভাইয়া, এখন তাদের মধ্যে বন্ধনটা দেখো তো, ভাইয়া, একটা এস এর সাথে একটা sp3, 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 দেখো তো ভাইয়া বন্ধন চারটা সেম হয়ে গেছে না? সবাই একটু রেসপন্স করো, বন্ধন চারটা সেম হয়ে গেছে না? সো আমরা যদি এখন ফাইনালি যদি মিথেনের স্ট্রাকচারটা দেখি, মিথেনের আকৃতি তোমরা জানো সবাই চতুস্তলকীয়, আমরা সেখানে আসতেছি। চতুস্তলকীয় আকৃতি, যাদের প্রত্যেকটা বন্ধন হচ্ছে ভাইয়া sp3 এর সাথে s এর বন্ধন। সো কার্বনের sp3 আর হাইড্রোজেনের s, কার্বনের sp3 হাইড্রোজেনের s, কার্বনের sp3 হাইড্রোজেনের s, কার্বনের sp3 হাইড্রোজেনের s। দেখো ভাইয়া, এইবার তোমার এক্সপেরিমেন্টালি এই বিষয়টাকে স্যাটিসফাই করে ফেলছে, তোমার বন্ধন শক্তি বন্ধন দৈর্ঘ্য ডেফিনেটলি সেম হবে, কারণ চারটা বন্ধনই সেম। সো ভাইয়া, এইখানে আসলে তোমার যোজনী বন্ধন বতবাদের লিমিটেশন, বড় একটা লিমিটেশন ভাইয়া, এবং বার্থ অফ হাইব্রিডাইজেশন হয়ে যায়, হাইব্রিডাইজেশনের জন্ম হয় ঠিক এই সিচুয়েশনে এসে। আমরা এখন মিথেন দেখবো, BF3 দেখবো, তারপরে NH3 দেখবো, সবই দেখবো, এবং দেখবো যে ভাই ওখানে আসলে সবগুলো ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশনের কনসেপ্ট লাগতেছে। যোজনী বন্ধন মতবাদে তোমার বন্ধনগুলো ডিফারেন্ট হয়ে যায়। সো ভাইয়া বন্ধনগুলোকে সেম দেখানোর জন্য এখানে ভাই আসলে হয়ে গেছে বার্থ অফ হাইব্রিডাইজেশন। সো তোমরা একটু জানাও ভাইয়া, সবাই বুঝছে কিনা কিভাবে হাইব্রিডাইজেশনের জন্ম হইলো? সো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, মিথেন পর্যন্ত আমরা বুঝছি। সো মিথেন যদি বুঝে থাকি ভাইয়া, আমরা এখন একটু ধারাবাহিকভাবে কয়েকটা স্ট্রাকচার দেখি, অর্থাৎ আমরা বেরিলিয়াম ডাইফ্লোরাইডের স্ট্রাকচার দেখি, তারপরে আমরা কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দেখবো, আমরা ইথিন ইথাইন বেনজিন সবগুলোর স্ট্রাকচার দেখবো। সো ভাইয়া ধরো তোমাদের হচ্ছে আগে একটু সহজ দিয়ে শুরু করি, বেরিলিয়াম ডাইফ্লোরাইডের স্ট্রাকচার। তোমরা জানো ভাই এখানে কি ধরনের সংকরণ হয়, এটা তোমরা সূত্রের মাধ্যমে বের করতে পারবা ভাইয়া। আমি তোমাদের সূত্রটা শিখাই দিচ্ছি, শর্টকাট, এটা একটা শর্টকাট, ঠিক আছে?
এটা একটা শর্টকাট। বাট ভাই শর্টকাট কিন্তু সবসময় সব জায়গায় ব্যবহার করা যায় না, শর্টকাটের লিমিটেশনস আছে, সব জায়গায় কিন্তু ভাই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না। কিছু ক্ষেত্রে দেখেই বলা যায়, অবজারভেশনটা আরো মারাত্মক একটা বিষয়, বুঝছো? শর্টকাট অ্যাপ্লাই করার থেকেও দেখবা যে অর্গানিক গুলোতে তোমার শর্টকাট আছে, তুমি অবজার্ভ করে বলতে পারবে এখানে কয়টা সিগমা কয়টা পাই আছে, সেটা আমরা শিখবো। বাট ইনঅর্গানিক যে স্ট্রাকচার গুলো আছে, যেমন বেরিলিয়াম ডাইফ্লোরাইড, তারপরে হচ্ছে BF3, তারপরে তোমার হচ্ছে NH3, সেগুলোতে ভাই আমরা আসলে শর্টকাট গুলো বেশি অ্যাপ্লাই করি। তাহলে ভাই শর্টকাট দেখো, জেড শর্টকাট আমরা জেড ইকুয়ালস হচ্ছে হাফ ইনটু, এরপরে ভাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। আমরা আসলে কি ধরনের সংকরায়ন বিদ্যমান তা আসলে শর্টকাট দিয়ে বের করতে যাচ্ছে। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, তারপরে ভাইয়া মাইনাস দিয়ে ক্যাটায়নের চার্জ। দেখো ভাইয়া মডিউলাস দিয়ে দিছে কিন্তু পাশে, মডিউলাস, তার মানে মডিউলাস ভ্যালুটা আসবে, চার্জের শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা আসবে, মাইনাস দিয়ে ক্যাটায়নের চার্জ, দেন হচ্ছে ভাইয়া প্লাস দিয়ে অ্যানায়নের চার্জ। দেখো ভাই অ্যানায়নের চারপাশে মডিউলাস সাইন দিয়ে দিছে, সো তুমি যে মাইনাসটা বসাও, ডেফিনেটলি জাস্ট অ্যানায়নের চার্জটা যোগ করবা, এটাই বোঝাচ্ছে আর কি, মডিউলাস ভ্যালুটাকে যোগ করবা। সো অ্যানায়নের চার্জ বা পরম মানটাকে যোগ করবা, অ্যানায়নের চার্জ প্লাস দিয়ে অ্যানায়নের চার্জ, দেন ভাই আমাদের প্লাস দিয়ে একযোজী পরমাণুর সংখ্যা। সো এটা ভাই আসলে আমাদের জেড বা সংকরিত অরবিটালের সংখ্যা আমরা এইভাবে বের করি, একযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন ভাই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। জেড কি ভাই, জেড এর পরিচয়টা আমরা একটু দিয়ে নেই। জেড হচ্ছে ভাই আমাদের সংকর অরবিটালের সংখ্যা, জেড হচ্ছে আমাদের সংকর অরবিটালের সংখ্যা। আচ্ছা, এখন ভাই কয়টা সংকর অরবিটাল আছে সেটার বেসিসে আমরা সংকরায়ন বলতে পারবো। যদি ভাই আমরা যদি sp সংকরায়ন বলি, তাহলে এখানে দুইটা সংকর অরবিটাল আছে, অর্থাৎ দুইটা sp অরবিটাল আছে। যদি ভাই আমরা sp2 সংকর অরবিটাল বলি, তাহলে ভাই এখানে তিনটা সংকর অরবিটাল আছে। দেখো তিনটা sp2 অরবিটাল, তিনটা sp2 সংকর অরবিটাল প্রেজেন্ট আছে। যদি ভাই আমরা এখানে sp3 অরবিটালের কথা বলি, তাহলে চারটা সংকর অরবিটাল উপস্থিত আছে, চারটা sp3 সংকর অরবিটাল উপস্থিত আছে। সো আসলে তোমার এই যে z এর ভ্যালুটা, এটা আসলে ডিসাইড করে দেয় যে আসলে সংকরায়নটা কি। সো z এর একটা 1 2 3 4 এরকম একটা ভ্যালু আসবে, যদি 2 আসে বুঝবে sp, যদি 3 আসে বুঝবে sp2 কেমনে তৈরি হয়েছে বলতো, একটা s দুইটা p মিলেমিশে তো sp2 তৈরি হয়েছে। সো একটা বিশুদ্ধ s অরবিটাল আর দুইটা বিশুদ্ধ p অরবিটাল, সো তিনটা অরবিটাল মিশছে, তার মানে তিনটা সংকর অরবিটালে তৈরি করবে। সো বিষয়টা কিভাবে চিন্তা করতে পারো, লাড্ডুর মতো। তুমি যদি এখন চার দোকান থেকে চারটা লাড্ডু কিনে আনো, ধরো আমি ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার থেকে একটা লাড্ডু আনলাম, তারপরে প্রিমিয়ার সুইস থেকে একটা লাড্ডু আনলাম, তারপরে ধরো সালাম ডেইরি ফার্ম থেকে একটা লাড্ডু আনলাম, আর ধরো হচ্ছে আমরা মুসলিম সুইস থেকে একটা লাড্ডু আনলাম। ঠিক আছে, ধরো র্যান্ডম চারটা দোকান থেকে আমি চারটা লাড্ডু কিনে আনলাম। চারটা লাড্ডু ডেফিনেটলি ডিফারেন্ট প্রপার্টিজ, কারণ চারটা ডিফারেন্ট দোকান থেকে কিনে আনছি। এখন ভাই চারটা লাড্ডুকে আমি মিলেমিশে একাকার করে একটা বড় লাড্ডু তৈরি করলাম, লাড্ডুর একটা স্তূপ তৈরি করলাম, চারটা লাড্ডুকে মিলেমিশে একাকার করে। এখন ভাই চারটা লাড্ডু থেকে আমি যদি আসলে এই সেম শেপের কয়টা লাড্ডু তৈরি করতে হবে, ডেফিনেটলি চারটা লাড্ডু তৈরি করতে পারবো, কারণ ওই চারটা লাড্ডু থেকে তো ওই শেপটা তৈরি হয়েছে না। ওই শেপ থেকে যদি আমি লাড্ডু তৈরি করতে চাই, ডেফিনেটলি লাড্ডুগুলো চারটা শেপের লাড্ডু পাবো, কিন্তু লাড্ডুগুলো সংকর লাড্ডু হবে, তোমার হচ্ছে হাইব্রিডাইজড লাড্ডু হবে, কারণ ওখানে চারটা দোকানের লাড্ডুর মিশ্রণ আছে। তাহলে ভাই আমি যদি এখানে ধরো একই কালার না দিয়ে আমি চারটা ডিফারেন্ট দোকানের লাড্ডুকে চারটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, চারটা ডিফারেন্ট লাড্ডুকে। সো চারটা ডিফারেন্ট লাড্ডুকে ভাইয়া চারটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এরপর ভাইয়া চারটা লাড্ডুকে যখন মিলেমিশে একাকার করলাম, তখন চারটা লাড্ডু ডেফিনেটলি ভাইয়া তোমার কি তৈরি করবে বলতো, চারটা লাড্ডু আমি যদি একটা কালার্স করি, চারটা সংকর লাড্ডু তৈরি করবে, সেম মানে একদমই একই আকৃতির চারটা সংকর লাড্ডু তৈরি করবে, যার প্রত্যেকটা সংকর লাড্ডুতে এই লাড্ডুগুলোর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। সো ভাই সংকরায়নের বিষয়টা আসলে এইরকমই, সংকরায়নের বিষয়টা যে আসলে যে কটা সংকর অরবিটাল ঠিক সেই কটা অরবিটালে এখানে মিলেমিশে একাকার হয়েছে। সো ভাই আমরা যদি আসলে BF3 এর কথা আসে, BF2 এর কথা, সো BF2 এর সংকরায়ন আমরা বের করি, তোমরা দেখেই বুঝতে পারতেছো আসলে BF2 এর স্ট্রাকচারটা কিরকম হয়। সো BF3 আসলে বেরিলিয়াম এখানে, তারপরে এপাশে একটা ফ্লোরিন, এপাশে একটা ফ্লোরিন। সো এটার মধ্যে সিগমা বন্ড রয়েছে, দুইটা পরমাণুর মধ্যে তৈরিকৃত প্রথম বন্ডটা ভাইয়া সিগমা বন্ড। ঠিক আছে, আচ্ছা। সো ভাইয়া এইটুকু আমরা বুঝি। এটা ভাইয়া বুঝতে পারতেছো যেহেতু দুইটা সিগমা বন্ড, তার মানে অবশ্যই এখানে sp সংকরায়ন বিদ্যমান, sp মানে দুইটা সংকরিত অরবিটাল। ঠিক আছে, এই জন্য sp সংকরায়ন বিদ্যমান। ঠিক সেম ভাবে ভাই আমরা z দিয়ে এটা বের করতে পারতাম, চলো ভাইয়া z দিয়ে বের করি। সো z দিয়ে কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করতে হয় ভাইয়া, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সেই পরমাণুটাই যে আসলে সংখ্যায় সবচেয়ে কমে থাকে। এখন ভাইয়া আমি কিন্তু এইটুকু বলেই তোমাদের রেখে দিতে পারতাম, কিন্তু ভাই আমার টার্গেট থাকে তোমাদের যখন আমি পড়াই একদম বেসিকটা ক্লিয়ার করে দাও। এখন ভাই আমি এমন একটা এক্সাম্পল দিব তোমাদের, COCl2। আমি ভাইয়া বললাম যে কেন্দ্রীয় পরমাণু
বললাম সবচেয়ে কম পরিমাণে সবচেয়ে কম সংখ্যায় যে পরমাণুটা থাকে। এখন ভাইয়া COCl2 এদের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সো ভাই ডেফিনেটলি সবচেয়ে কম পরিমাণে যেটা আছে, যেমন এখানে বেরিলিয়াম সবচেয়ে কম নম্বরে আছে, সেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলছি। কিন্তু এই ক্ষেত্রে তো তোমার সবচেয়ে কম নম্বরে আছে কার্বন এবং অক্সিজেন। এখন আমরা কিভাবে ডিসাইড করবো ভাইয়া? এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা তোমাদের মাথায় রাখতে হবে যে যেই পরমাণুর তোমার তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়, যদি ভাই এই ক্ষেত্রে আমাদের টাই হয়ে যায় কোনো দুইটা পরমাণুর মধ্যে, যেমন এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে টাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান কম, কার্বনের তো 2.5 আর অক্সিজেন তো 3, তোমরা তো জানো। সো কার্বন এবং অক্সিজেনের মধ্যে যেহেতু ভাইয়া কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, তার মানে ডেফিনেটলি কার্বনকে তুমি কেন্দ্রীয় পরমাণু হিসেবে আইডেন্টিফাই করবা। সো এটাই হচ্ছে ভাই এখানকার মূলত বেসিক। আমি যদি একটা কথা বলে স্টপ থেকে যেতাম তাহলে ডেফিনেটলি তোমাদের আরো কিছু অ্যাসপেক্ট থেকে কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারতা না। সো দেখো, তাহলে এই জিনিসটা আমরা পারলাম, কেন্দ্রীয় পরমাণু এখানে কার্বন। সো কার্বনের ক্ষেত্রে আমরা জেড এর ভ্যালুটা বের করি ভাইয়া, তাহলে হাফ ইনটু কার্বনের যোজিত স্তর ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন 6টা। সো বুঝতে পারতেছো 4টা থাকবে, আর একযোজি পরমাণু 2টা। সো 4 2 6, সো 6 কে 2 দিয়ে ভাগ করো 3। সো 3 মানে কি ভাইয়া? sp2, একটা s দুইটা p, সো ডেফিনেটলি 3টা সংকরিত sp2 অরবিটাল। ঠিক সেম ভাবে ভাইয়া বেরিলিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দেখি, তোমার কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, এখানে তোমার যোজিত স্তর ইলেকট্রন হচ্ছে 2টা, আর ফ্লোরিন কয়টা আছে ভাইয়া? 2টা। সো জেড এর মান আসছে 2, সো 2 ইন্ডিকেট করে এটা sp সংকরণ এদের মধ্যে বিদ্যমান আছে, 2টা সংকরিত অরবিটাল, ঠিক আছে, sp সংকরণ। তোমরা আমাকে একটু জানাতো ভাইয়া আমরা শর্টকাট বুঝছি কিনা আর লং প্রসেসটা বুঝতে পারছে কিনা, সংকরণ কিভাবে বের করে। এরপরে আমরা যদি ভাই এটা বুঝে থাকি তাহলে আমরা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি ভাইয়া। বেরিলিয়ামের ইলেকট্রন থাকে 4টা। আমি একটু লং প্রসেসে তোমাদের দেখাই শুরুতে দুই একটা एग्जांपल। তাহলে ভাই লিখতে পারি 1s2 2s2 2p2, আচ্ছা 2s2। তাহলে 2s2 কে যদি ভাই আমরা এইভাবে দেখাতে চাই, অর্থাৎ 2s2, সো ভাইয়া বুঝতে পারতেছো এখানে যোজনী বন্ধন মতবাদে এমন না যে যোজনী বন্ধন মতবাদ পুরোটাই ভুল একটা জিনিস না। যোজনী বন্ধন মতবাদের একটা জায়গায় লিমিটেশন ছিল ভাইয়া, একটা জায়গায় লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটা কিন্তু ভাইয়া তোমার এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এছাড়া যোজনী বন্ধন মতবাদে যে বাকি যে কথাগুলো ছিল ভাইয়া সেটা কিন্তু ঠিকই ছিল। সো দেখো তুমি দুইটা বন্ধন তৈরি হয়েছে, অবশ্যই দুইটা বেজ ইলেকট্রন দরকার, তুমি কি করতেছো ভাইয়া? বেরিলিয়ামকে এক্সাইটেড করতেছো। সো ভাইয়া বেরিলিয়ামকে যদি এক্সাইটেড করো 1s2, তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? তোমার এখানে তো 2p আছে না, 2p তে তোমার 2p প্রস্তরে 3টা অরবিটাল আছে, সো একটা কি হয়ে যাবে তোমার 2p তে চলে যাবে, অর্থাৎ তোমার 3টা মানে 2টা অযুগ্ম ইলেকট্রন দিল, তার মানে 2টা ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করতে পারবে। সো তোমরা একটা কথা জানো যে এই যে সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটালে একটা কমন শেপ আছে, সেটা হোক sp, হোক sp2, হোক sp3, সেই শেপটা হচ্ছে ভাইয়া এই যে এরকম, জাস্ট একটা লোব। এটা হচ্ছে ভাইয়া সকল সংকরিত অরবিটালের একটা কমন শেপ ভাইয়া, এই যে এটা সকল সংকরিত অরবিটালের একটা কমন শেপ, ঠিক আছে। যেমন পি অরবিটালের 3 রকম ওরিয়েন্টেশন দেখতে পারি, শেপ হচ্ছে ডাম্বেল, ডি অরবিটালের ডাবল ডাম্বেল বলি, 5 রকম ওরিয়েন্টেশন। কিন্তু ভাইয়া সকল সংকরিত অরবিটাল, সেটা হোক sp, sp2, sp3, সায়েন্টিস্টরা সকল সংকরিত অরবিটালের একটা কমন শেপ দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এইরকম। হ্যাঁ, কোন কোন বইতে তোমার আসলে এটার পাশাপাশি ছোট্ট একটা লোবও থাকে ভাইয়া, ছোট্ট একটা লোব, এটাকে বলতেছে ভাইয়া লার্জ লোব, এটাকে বলতেছে বড় লোব, লার্জ লোব, আর এটাকে বলতেছে ভাইয়া স্মল লোব। সো কোন কোন বইতে এটাও থাকে, এটাও গ্রহণযোগ্য, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। তোমরা যদি ছোট্ট লোবটাকে দেখাও, ছোট্ট গোল্লাটাকে দেখাও, তাহলে এটাও প্রবলেম নেই, এটাও তোমার হাইব্রিডাইজ অরবিটালকেই তোমার বোঝাচ্ছে। ঠিক সেম ভাবে ভাইয়া এটাও তোমার আসলে সংকরিত অরবিটালকে বোঝাচ্ছে, এটাও তোমার সংকরিত অরবিটালই, ঠিক আছে। সো এখানে কোনো সমস্যা নেই, এটা ভাই সংকরিত অরবিটালকে বোঝানো হয়। সো ভাই আমরা বেরিলিয়ামকে মাঝখানে রাখি, চলো বেরিলিয়ামকে মাঝখানে রাখি। আচ্ছা, সো বেরিলিয়ামকে মাঝখানে রাখলে ভাইয়া, আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? তোমরা একটু আমাকে হচ্ছে কমেন্টে জানাও ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই পর্যন্ত বুঝছি কিনা। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইড একটু কঠিন স্ট্রাকচারের দিকে যাব। সো বেরিলিয়ামের ক্ষেত্রে ভাই আমরা আসলে একটা sp অরবিটাল দেখছি, এটা একটা sp অরবিটাল, সো ভাই এটা একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, দুইটা সংকরিত অরবিটাল। এখন ভাই এদের সাথে কি করবে বলতো? তোমার ফ্লোরিনের, তোমার ডেফিনেটলি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে আসি। ফ্লোরিন 9, ঠিক আছে, 9 হলে 1s2 2s2 দেন 2p কত হবে? 5 হবে। সো আমরা একটু 2s টা ইলেকট্রন বিন্যাস দেখি, 1 2, দেন 5 এরটা দেখি 1 2, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হয়ে গেছে দেখো, তোমার এই জায়গায় 5, এই জায়গায় 2টা, টোটাল 7টা। সো দেখো ভাইয়া এখানে আসলে 2টা ফ্লোরিন আছে, 2টা ফ্লোরিনের কি হচ্ছে বলতো? 2টা ফ্লোরিনের এই অরবিটালটা আসলে এখানে সিগমা বন্ডে পার্টিসিপেট করতেছে, অর্থাৎ 2pz, 2pz অরবিটালটা ভাইয়া আমাদের সিগমা বন্ডে পার্টিসিপেট করছে, ঠিক আছে। সো এই sp সাথে ভাইয়া একটা ফ্লোরিনের তোমার 2pz অরবিটাল ওভারল্যাপ করবে। দেখো ভাইয়া এখানে কিন্তু তোমার শেপটা চেঞ্জ হয় না, শেপটা কিন্তু ভাইয়া রেগুলার পি শেপ আছে, কারণ ভাইয়া
আমরা সংকরায়ন যখন কথাটা বলি, সংকরায়ন শুধুমাত্র আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মানে এটা যে হবে সবসময় এরকম না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সংকরায়ন আসলে কেন্দ্রীয় পরমাণুর জন্য বিবেচনা করি, আর বাকি পরমাণুগুলোর আসলে সংকরায়নের দরকার হয় না। যেমন এই জন্য ভাই আসলে তোমরা বইয়ের স্ট্রাকচারে দেখছো যে সংকরিত অরবিটালের শেপটা এরকম হচ্ছে, আর এদিকে ফ্লোরিন যে পি অরবিটাল দিয়ে যুক্ত হয়েছে, পি অরবিটালের রেগুলার ডাম্বেল শেপই হচ্ছে, ফ্লোরিন তোমার ডাম্বেল শেপ দিয়ে যুক্ত হচ্ছে। ঠিক সেম ভাবে ভাই আরেকটা ফ্লোরিন তোমার ডাম্বেল শেপ দিয়ে যুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে ভাই কিন্তু বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য ভাই এদের ক্ষেত্রে আমরা সংকরায়ন না দেখালেও চলে, এদের ক্ষেত্রে সংকরায়ন দরকার নেই দেখানো। বাট আমরা কার্বন ডাইঅক্সাইডে দেখবো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা অক্সিজেনের সংকরায়ন দেখবো, অক্সিজেনের sp2 সংকরায়ন। সেখানে আমরা এখনই আসতেছি কিভাবে ভাইয়া অক্সিজেনের sp2 সংকরায়ন হলো। সবাই ভাই আমরা এই পর্যন্ত জানাও তো এখানে কোনো সমস্যা আছে কিনা? এদের কিন্তু ভাই রেগুলার শেপ, এদের কিন্তু রেগুলার শেপই হবে, কারণ ভাই এটা আসলে অসংকরিত অরবিটাল। ফ্লোরিনের এই অরবিটালটা অসংকরিত অরবিটাল, আরেকটা ফ্লোরিন আছে ভাই এখানে, ওই ফ্লোরিনের এই অরবিটালটা অসংকরিত অরবিটাল। সো এটা হওয়াতে তোমার, আচ্ছা দেখো এখানে কিন্তু তোমরা যখন ওভারল্যাপ করাবা, যদি কেউ কখনো পুরোটা এক্সপ্লেনেশন করো অবশ্যই ভাই ইলেকট্রনটাকে মাইনাস সাব স্পিনে দিবা এখানে, কারণ ওভারল্যাপ শুধুমাত্র প্লাস হাফ এবং মাইনাস সাব স্পিনের মধ্যেই পসিবল। সো এটাকে মাইনাস সাব স্পিনে ওভারল্যাপ দেখাবো। আরেকটা ফ্লোরিনও ঠিক সেম ভাবে ভাইয়া মাইনাস সাব স্পিনে ওভারল্যাপ করবে, ঠিক আছে? সো ভাই এটা হলো আমাদের বেরিলিয়াম ফ্লোরাইডের এক্সাম্পল। সবাই বুঝছে কিনা ভাইয়া এই পর্যন্ত জানাও তো। আমরা হচ্ছে এখন কার্বন ডাইঅক্সাইড স্টার্ট করবো, আস্তে আস্তে আমরা কঠিন এক্সাম্পলের দিকে যাচ্ছি। সো আমরা আস্তে আস্তে এখন কার্বন ডাইঅক্সাইড স্টার্ট করবো। কার্বন ডাইঅক্সাইড, চলো ভাই দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কাহিনীটা কি হচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইডের আমরা যদি সরলরৈখিক স্ট্রাকচারটা দেখি, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিরকম হবে ভাইয়া দেখো তো। তোমার কার্বন মাঝখানে, তার চারপাশে দুইটা হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত আছে, এবং এদের মধ্যে বন্ড গুলো যদি দেখো ভাইয়া, এদের মধ্যে একটা বন্ড ভাইয়া সিগমা বন্ড, আর একটা বন্ড ডেফিনেটলি ভাইয়া পাই বন্ড। এখানে ভাইয়া একটা বন্ড সিগমা বন্ড আর একটা বন্ড ভাইয়া পাই বন্ড। সো আমরা কার্বনের একটু ইলেকট্রোমিনাসটা দেখে আসি তো ভাইয়া। কার্বনের ইলেকট্রোমিনাস কি হয়? কার্বনের ইলেকট্রোমিনাস হচ্ছে ভাইয়া 1s2, কার্বনের 6 জানো, সো 1s2, দেন হচ্ছে ভাইয়া 2s2 আর 2p2, ঠিক আছে? সো 2s2 দেখো ভাইয়া এখানে তোমার কি তৈরি করে, 2s2 তে তোমার আসলে এখানে একটা হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন থাকবে। 2p তে যদি আমরা দেখি তোমার হচ্ছে তিনটা অরবিটাল, সো একটা দুইটা। সো আমরা কি করতেছে, কার্বনকে এক্সাইটেড করতেছে, কার্বনকে এক্সাইটেড করে এখানে নিয়ে আসছে, এটা কার্বনের এক্সাইটেড স্টেট। আচ্ছা আমি একবারে লিখে দিলাম এটা কার্বনের এক্সাইটেড স্টেট। সো এখন দেখো ভাইয়া এখানে আসলে কি তৈরি হয়, আর তোমরা একটু যদি অক্সিজেনের উপর লোন পেয়ারটা দেখো, অক্সিজেনের লোন পেয়ার। সো অক্সিজেনের উপর লোন পেয়ারটা দেখলে ভাইয়া, এই যে অক্সিজেনের পাশে দুই জোড়া লোন পেয়ার থাকে। দেখো অক্সিজেনের অষ্টক ফিল আপ হয়েছে কিনা, একটা দুইটা তিনটা চারটা। তোমরা তো জানো ভাই একটা বন্ধন তৈরির জন্য দুইটা ইলেকট্রন দরকার হয়। সো এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, সো চারটা ইলেকট্রন আছে, আর অক্সিজেন নিজের দুই জোড়া লোন পেয়ার আছে, তাই ভাইয়া টোটাল 8টা ইলেকট্রন হলো। সো ডেফিনেটলি ভাই অক্সিজেনের অষ্টক ফিল আপ হয়েছে। সো এখানে ভাই আমরা দুই জোড়া লোন পেয়ার দিয়ে দিচ্ছি। সো ভাই একটা কথা জানো যে তোমরা, যে সংকরায়ন শুধু যে মাত্র সিগমা বন্ডের ক্ষেত্রে তো অবশ্যই সংকরায়ন হয়, পাই বন্ডের সাথে কিন্তু ভাই সংকরায়নের কোনো সম্পর্ক নাই। অসংকরিত অরবিটাল তোমার পাই বন্ধনে অংশগ্রহণ করে, আমি কথাটা একটু লিখে দিতেছি, অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল তোমার পাই বন্ধনে অংশগ্রহণ করে। আর সংকরিত অরবিটাল ভাইয়া, সংকরিত অরবিটাল তোমার আসলে কি বলে বলতো, সিগমা বন্ধনে পার্টিসিপেট করে। এবং শুধুমাত্র সিগমা বন্ধনই না ভাইয়া, সংকরিত অরবিটাল আসলে লোন পেয়ারও ধারণ করতে পারে বা মুক্ত জোড় ইলেকট্রনও ধারণ করতে পারে। সংকরিত অরবিটাল মুক্ত জোড় ইলেকট্রনও ধারণ করতে পারে, ঠিক আছে, মুক্ত জোড় ইলেকট্রন ধারণ করতে পারে, ঠিক আছে ভাইয়া, সংকরিত অরবিটাল মুক্ত জোড় ইলেকট্রন ধারণ করতে পারে। এখন একটু একটু ভাই আমরা বুঝি যে আসলে আমি কি বলতে যাচ্ছি। সো দেখো প্রথম যে তোমার এই যে অক্সিজেন গুলো আছে ভাই, এখানে আমরা যদি একটু অক্সিজেনের স্ট্রাকচারটা দেখি, এখানে ভাই ডেফিনেটলি বুঝতে পারছো এখানে sp সংকরণ হচ্ছে, অর্থাৎ তোমার এই একটা s এবং একটা p এরা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া তোমার দুইটা sp অরবিটাল দিতেছে, এরা ভাইয়া সিগমা বন্ড তৈরি করতেছে। আর অসংকরিত অরবিটাল কারা? এটা একটা অসংকরিত অরবিটাল ভাইয়া, এটা একটা অসংকরিত অরবিটাল, এরা ভাইয়া পাই বন্ধনে অংশগ্রহণ করবে। কোন কাদের সাথে পাই বন্ধন? অবশ্যই অক্সিজেনের কোন একটা অরবিটালের সাথে। এখন দেখো অক্সিজেনেরও অবশ্যই সিগমা বন্ডে পার্টিসিপেট করবে কোন একটা অরবিটাল। যদি অক্সিজেনের বহিঃস্থির ইলেকট্রন কনফিগারেশনটা দেখি আমরা, তাহলে 1s2, দেন ভাইয়া 2s2, দেন হচ্ছে 2p4। সো আমরা যদি দেখি 2s2 এর ক্ষেত্রে দুইটা, দেন হচ্ছে 2p4 এর ক্ষেত্রে দেখো ভাইয়া একটা দুইটা, দেন একটা দুইটা তিনটা চারটা। দেখো ভাই এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। সো ভাইয়া তোমার আসলে এখানে অক্সিজেন তোমার এই একটা অরবিটাল দিয়ে একটা sp সাথে যাবে একটা অক্সিজেন। সেম ভাইয়া আরেকটা অক্সিজেনের কিন্তু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, আরেকটা অক্সিজেনের সেম এরকম পজিশন ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা কি করবে ভাইয়া? আচ্ছা আমরা এটাকে মাইনাস সাব স্পিনে দেখাই আরো অ্যাকুরেসির জন্য। ঠিক সেইটাও ভাইয়া আরেকটা ইলেকট্রনও তোমার হচ্ছে কি করবে দেখো তো, আরেকটা ইলেকট্রন হচ্ছে তোমার এইটার সাথে সংকর মানে তোমার হচ্ছে সিগমা বন্ধনে যাবে।
তাহলে ভাইয়া দেখো তোমরা একটু কথাগুলো ভালো করে বুঝো। আচ্ছা আমি আরেকটা অক্সিজেনও দেখাচ্ছি, কারণ জিনিসটা ভালো করে ফিল করতে হবে। 1s2 2s2 2p4, এটা আরেকটা অক্সিজেন। সো তোমার এখানে তোমার এস অরবিটাল, দেন পি এর ক্ষেত্রে দেখো ভাইয়া তোমার তিনটা অরবিটাল। সো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। সো আমি এগুলোকে মাইনাস অফ স্পিনে দেখাচ্ছি, কারণ এগুলোকে প্লাস অফ স্পিনে দেখাই ফেলছি। সো এটা একটু দেখো ভাইয়া, তোমার এইটার সাথে এটা এসপিতে গেছে, আর এইটারও ভাইয়া এইটার সাথে এটা এসপিতে যাবে। গেল, তোমার সিগমার কাজটা হয়ে গেছে। এখন ভাইয়া আসি পায়ের ক্ষেত্রে, পাইতে কারা কারা যাবে। পাইতে ভাইয়া এইটার ক্ষেত্রে এই তোমার হচ্ছে এই যে তোমার সংকরানটা, অর্থাৎ তোমার এই যে এটা, অর্থাৎ তোমরা যদি একটু ভালো করে দেখো, এই যে ভাইয়া এইটা এবং এদের মধ্যে এটা যাবে হচ্ছে পাই বন্ধনে, ঠিক আছে। এই যে একটা লোন পেয়ার আছে, ঠিক সেম ভাবে তোমার এই যে আরেকটা লোন পেয়ার, এদের সাথে সংকরানে যাবে ভাইয়া এইটা, ঠিক আছে। এটা সংকরানে গেল। এই পর্যন্ত ভাই আসলে সংকরান না, সরি, পাই বন্ধন তৈরি করলো এটা ভাই, এদের মধ্যে পাই বন্ধন তৈরি করলো। হ্যাঁ একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তোমরা একটু আমাকে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে ভাই পায়ের কাজগুলো শেষ, পাই শেষ, সিগমা শেষ। এটার সাথে এটা পাই তৈরি করবে, এটার সাথে এটা পাই তৈরি করবে, এটার সাথে এটা সিগমা বন্ড তৈরি করবে, এটার সাথে এটা সিগমা বন্ড তৈরি করবে। এখানে ভাই দেখো অক্সিজেনের ক্ষেত্রে সংকরণে পার্টিসিপেট করে টোটাল 3টা অরবিটাল। এটা একটা অরবিটাল সংকরণে পার্টিসিপেট করে, এটা একটা অরবিটাল সংকরণে পার্টিসিপেট করে, এই অরবিটালটা সংকরণে পার্টিসিপেট করে। আর অসংকরিত অরবিটাল হচ্ছে এটা একটা অসংকরিত অরবিটাল, এইটা একটা অসংকরিত অরবিটাল। এরা ভাইয়া আসলে এখানে কি তৈরি করে, পাই বন্ধন তৈরি করে। আর এই এই 3টা অরবিটাল এটা মিলেমিশে একাকার হয়ে ভাইয়া তোমার 3টা sp2 অরবিটাল তৈরি করে। এই জন্য ভাই আসলে অক্সিজেনের সংকরণ হচ্ছে sp2। সো ভাই একটু আমরা আসি, যদি এটার স্ট্রাকচারটা দেখি, বেশি জটিল করে ফেলছি আমি। সো এটা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। এটা তো আমরা এক্সপ্লেনেশন করলাম, তাহলে যদি এখন স্ট্রাকচারটা দেখি, ডায়াগ্রামটা দেখি, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একটু দেখো ভাইয়া, এখানে আমরা অক্সিজেন আঁকতেছি মাঝখানে, আচ্ছা এখানে কার্বন আঁকলাম। কার্বনের তো sp সংকরণ, এটা একটা sp অরবিটাল ভাইয়া, এটা একটা sp অরবিটাল, ঠিক আছে। এটা একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, এটা হলো। আর সেম ভাবে ভাইয়া আমরা যদি অক্সিজেনের sp2, দুইটা sp2 অরবিটালের কথা বলি ভাইয়া, তিনটা sp2 অরবিটাল ছিল অক্সিজেনের। সো এটা একটা, আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, অক্সিজেনের তিনটা sp2 অরবিটাল। সো ভাইয়া এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2, তার মানে ডেফিনেটলি সংকরণ হয়েছে, এর জন্য রেগুলার শেপ হলো। এখানে অক্সিজেন আঁকলাম। সেম ভাবে ভাইয়া এটা একটা sp2 অরবিটাল, যেখানে ভাইয়া এক জোড়া লোন পেয়ার আছে। এইটা আরেকটা sp2 অরবিটাল ভাইয়া, যেখানে আরেক জোড়া লোন পেয়ার আছে। এই লোন পেয়ার গুলো কোনটা, এই যে এটা একটা লোন পেয়ার ভাইয়া, এক জোড়া ইলেকট্রন, এটা আরেকটা এক জোড়া ইলেকট্রন। এই যে ভাইয়া এক জোড়া এক জোড়া। ঠিক সেম ভাবে ভাইয়া এটার ক্ষেত্রে দেখো, এখানে তুমি যদি আঁকো, অর্থাৎ এখানে একটা sp2 সংকরিত অরবিটাল, আমি লিখে দিতেছি sp2, এখানে ভাইয়া sp2, এখানে sp2, এখানে sp2। আর এই অরবিটালটা ডেফিনেটলি ভাইয়া sp সংকরিত, এই অরবিটালটা sp সংকরিত, এই অরবিটালটা ভাইয়া sp সংকরিত। সো এদের মধ্যে দেখো ভাইয়া, এদের মধ্যে আসলে তোমার ইলেকট্রনে ওভারল্যাপ করছে, এই যে ইলেকট্রনে ওভারল্যাপ করছে, ঠিক আছে। সো একটু দেখো ভাইয়া, এখানে অক্সিজেন দিলা, অক্সিজেন রাখলা, অবশ্যই অক্সিজেনের এখানে sp2 সংকরায়ন। এখানে আমরা যদি এই কালার দিয়ে অক্সিজেন আঁকি, দেখো আর আরো দুই জোড়া তোমার, দুই জোড়া তোমার হচ্ছে sp2 অরবিটাল, এক জোড়া sp2 অরবিটাল, তাদেরকে এখানে দেখো, যারা আসলে এই sp2 অরবিটাল, এটাও ভাই এক জোড়া লোন পেয়ারকে ধারণ করতেছে, ঠিক এটার মতো এই sp2 অরবিটাল ভাইয়া আরেক জোড়া লোন পেয়ারকে ধারণ করতেছে এইটার মতো। সো ভাই আমরা সংকর অরবিটালের কাজ শেষ, এখন ভাই অসংকরিত অরবিটাল আসছে। সো অসংকরিত অরবিটাল ভাই, এটা একটা অসংকরিত অরবিটাল, এটা একটা অসংকরিত অরবিটাল। তো সেটা যদি দেখি ভাইয়া, এই অক্সিজেনের ক্ষেত্রে একটা অসংকরিত অরবিটাল আঁকি ভাইয়া, এটা একটা অসংকরিত অরবিটাল। আর এই কার্বনের ক্ষেত্রে ভাইয়া দুইটা অসংকরিত অরবিটাল, এটা একটা অসংকরিত অরবিটাল। আর সেম ভাবে ভাইয়া এইটা একটা অসংকরিত অরবিটাল, ঠিক আছে, এটা একটা অসংকরিত অরবিটাল। আগের মতো ভাই আমরা এখানে প্লাস প্লাস স্পিন দিতেছি আর মাইনাস স্পিন দিতেছি, প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস। এটা ভাইয়া কিন্তু ফাংশনের কারণে, ওয়েভ ফাংশন, তরঙ্গ মানে তোমার হচ্ছে তরঙ্গ ফাংশন হওয়ার কারণে, ফাংশনের যেমন তোমার প্লাস মাইনাস থাকে, এদের ক্ষেত্রে ভাইয়া প্লাস মাইনাস বিদ্যমান থাকে। সো এখানে ভাইয়া প্লাস এবং মাইনাস। এবং ভাই অরবিটাল ওভারল্যাপের সময় যে হোক সিগমা হোক পাই, তোমার ডেফিনেটলি সেম স্পিনে থাকতে হবে। সো ভাই এটাকে আমরা এইভাবে আঁকলাম, এটার সাথে সেম ওরিয়েন্টেশন করি। সো এখানে প্লাস দিতেছি, এখানে মাইনাস দিতেছি। এদের মধ্যে ভাই আসলে পাই বন্ধন তৈরি হয়। এটা একটা পাই বন্ধন সৃষ্টি করতেছে ভাইয়া, এটা আরেকটা পাই বন্ধন সৃষ্টি করতেছে, ঠিক আছে ভাইয়া, এটা একটা পাই বন্ধন সৃষ্টি করতেছে। আর আরেকটা পাই বন্ধন সৃষ্টি করতেছে কোথায় ভাইয়া, এই যে এইটার সাথে এইটার পাই বন্ধন ভাইয়া, এটার সাথে এইটার পাই বন্ধন। এটাই আসলে ভাইয়া কার্বন ডাই অক্সাইডের অরবিটাল ডায়াগ্রাম। সো অনেক বড় একটা ডিসকাশন ছিল, তোমরা বুঝছো কিনা একটু জানো তো ভাইয়ারা, কার্বন ডাই অক্সাইড সবাই বুঝছে কিনা। এগুলো কিন্তু ভাই একটু কঠিন, তোমাদের যেহেতু সেকেন্ড ইয়ার, তোমাদের বুঝার কথা আসলে। তোমরা একটু বলো তো ভাইয়া।
একদম বেসিকটা ক্লিয়ার হলো কিনা যে আসলে কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হচ্ছে? তোমরা অনেকেই জানাইছো ভাইয়া যে আসলে হাইব্রিডাইজেশনের প্রবলেম আছে, এই জন্য ভাইয়া আমি আসলে একদম ডিটেলসে পড়াচ্ছি। আমি ভেবে নিচ্ছি তোমরা কিছু পারো না হাইব্রিডাইজেশনে, ঠিক আছে? এটা মাথায় রেখে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, যেন হচ্ছে তোমরা যাদের প্রবলেম আছে বেসিক থেকে যেন ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করতে পারো। দেখো ভাই, একটা জিনিস কি, তোমরা হচ্ছে অনেকেই তোমাদের জন্য সাজেশন থাকবে, সেটা হচ্ছে ভাইয়া তোমার শর্টকাট খুঁজো খুব বেশি, বুঝছো? যে কোথায় ভাইয়া শর্টকাটে কোনো একটা জিনিস শেখা যায়। কিন্তু ভাইয়া শর্টকাটে শেখাটা কখনোই তোমার দীর্ঘস্থায়ী হবে না, সেই শিক্ষাটা হারায় যাবে। তুমি কখনো সেই শিক্ষাটা দিয়ে কাউকে বুঝাইতেও পারবে না পরবর্তীতে, এবং সেই শিক্ষাটা তুমি আসলে তোমার আসলে সেই শিক্ষাটাকে দিয়ে কোনো কিছু এক্সপ্লোরও করতে পারবে না। শর্টকাটে যেটা শিখবা সেখানে প্রচুর লিমিটেশন থাকবে। তুমি যদি ভাই একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ যদি থিওরিটা বুঝে যাও, তাহলে ভাই তোমার শেখাটা অনেক ভালো হবে, ঠিক আছে? তোমরা সবাই হয়তো স্বপ্ন দেখো যে হচ্ছে তোমাদের অনেকের স্বপ্ন আছে বুয়েটে পড়ার, বাংলাদেশে ভালো একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, কিংবা হচ্ছে ভালো একটা মেডিকেল কলেজে পড়ার। সো ডেফিনেটলি সিট সংখ্যা খুবই কম এবং অনেক বেশি কম্পিটিশন হবে। সো তোমাদের কিন্তু তাদের মধ্য থেকে চান্স পেতে হবে, যেন তোমাদের অবশ্যই বেসিকটা খুবই স্ট্রং থাকতে হবে, খুবই ভালো একটা বেসিক নিয়ে আসতে হবে। সো বাংলাদেশে কত স্টুডেন্ট পরীক্ষা দিবে, ঠিক আছে? কত স্টুডেন্ট পরীক্ষা দিবে? লাখ লাখ স্টুডেন্ট। সো লাখ লাখ স্টুডেন্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষাতে থাকে 87,000। তো 87,000-এর মধ্যে সিট সংখ্যা হচ্ছে 1700 সিট। 1700 সিটের মধ্যে তোমাকে চান্স পেতে হবে ভালো একটা মন মতো একটা সাবজেক্ট পাওয়ার জন্য। সো ডেফিনেটলি ভাই কম্পিটিশনটা অনেক হাই। সবসময় যে তোমার পরিচিত কোশ্চেন আসবে বিষয়টা এরকমও না, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ধরো ভাই এই কোশ্চেনটাই তোমার এই যে আজকে শিখাইলাম, ঠিক আছে, তুমি যদি অবহেলা করো, এই কোশ্চেনটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষা 10 নম্বরের জন্য চলে আসছে, কার্বন ডাই অক্সাইডের সংকরণ। হ্যাঁ ভাই, এগুলো আসে তো, তোমার 5টা রিঅ্যাকশন দিয়ে 10 নম্বরে দিয়ে দিবে বুয়েট ভর্তি পরীক্ষায়, 5টা রিঅ্যাকশন, এটা 10 নম্বরে চলে আসবে। তখন কিন্তু ভাইয়া খারাপ লাগবে, ঠিক আছে? সো ডেফিনেটলি ভাইয়া যে ক্লাসটা করাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এই পর্যন্ত হলো আমাদের। সো ভাই আমি তোমাদের যে কথাটা বলতেছি ভাই, সেটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি ভাই, আমি নিজে টোটাল 8টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আসছি আমার অ্যাডমিশনের সময়, যেখানে বুয়েট সহ, বুয়েট একটা পাবলিক মেডিকেল সহ টোটাল 8টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম আমি, এবং 8টাতে আল্লাহর রহমতে চান্স পাইছি, বুয়েট সহ, তোমাদের স্বপ্নের প্রতিষ্ঠান বুয়েট। সো এই জন্য ভাই এক্সপিরিয়েন্স আছে, আমি এই সময়গুলো তোমাদের সময়গুলো অতিক্রম করে আসছি এবং বুঝি আসলে স্টুডেন্টদের মধ্যে ভুলটা কোন জায়গায় হয়, আসলে কোন জিনিসটা তারা ভুল করে। এই যে শর্টকাটের পিছনে ছোটা, যে ভাইয়া শর্টকাটে কেমনে শেখা যাবে, একটু লং কাটটা শিখো, দেখবে যে তুমি সকল কোশ্চেনই তোমার কাছে শর্টকাটের মতো হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া? এই জন্য একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভাইয়া। আর সবাই একটু জানা ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার, এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছে কিনা একটু জানা। এবং তোমরা ক্লাসটা করবা, তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করে ক্লাসগুলো নেওয়া হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস তোমাদের পুরো আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য। অবশ্যই ভাইয়া আমাদের অনেক এফোর্ট দিতে হয় তোমাদের জন্য, তোমরা একটু সিনসিয়ারলি ক্লাসগুলো করবা। আশা করি তোমাদের মধ্যে অনেকে খুবই রেগুলার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, তোমাদের প্রত্যেককে পাই আমি, যেমন স্পেশালি মারিয়া, আয়শা মারিয়া আপু, তারপরে হাসান রাব্বি ভাইয়া, তোমাদের আসলে প্রত্যেকটা ক্লাসগুলোতে আমরা পাই। এটা আসলে খুবই ভালো লাগে যে তোমরা রেগুলারলি ক্লাস করো, ঠিক আছে? তোমরা অবশ্যই ভাইয়া রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করার ট্রাই করবা। আচ্ছা, দেখো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু শিখবা, ঠিক আছে? আমরা হচ্ছে এমন না যে র্যান্ডম কেউ এসে তোমাদের পড়াচ্ছে, এক্সপিরিয়েন্স নাই, ভালো কোথাও পড়ি না, পড়ানোরও কোনো অভিজ্ঞতা নাই, ঠিক আছে? অনেকদিন ধরে পড়াচ্ছি, অভিজ্ঞতা আছে, আরো অভিজ্ঞতা প্রয়োজন, এটা অবশ্যই স্বীকার করি। আরো যত অগ্রসর হব, কেবল বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ছি, আরো অভিজ্ঞতা অর্জন হবে ফিউচারে। সো তখন হয়তো পড়ানো আরো একটু হয়তো তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, বাট স্টিল অনেকদিন ধরেই পড়াচ্ছি এই টপিক গুলো। সো ইনশাল্লাহ ভাইয়া তোমরা আশা করি বুঝবা, তোমাদের জন্য ক্লাসগুলো অবশ্যই বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এখন ভাই আমরা ধরি হচ্ছে বেনজিনের সংকরান, ঠিক আছে? বেনজিনের সংকরান। সো ভাই বেনজিনের সংকরান আমরা একটু দেখি, বেনজিনের কিভাবে সংকরান আমরা বের করতে পারি। সো বেনজিনের আমরা রিং স্ট্রাকচারটা দেখি ভাইয়া। সো দেখো এই যে সিএইচ, আমরা যদি বেনজিনের রিং স্ট্রাকচারটা দেখি, সিএইচ, তোমরা জানো ভাইয়া বেনজিনের মধ্যে রেজোনেন্স হয়, ঠিক আছে? রেজোনেন্স হওয়ার কারণে তোমার ডাবল বন্ড গুলো মুভ করতে পারে। ডিলোকালাইজ ইলেকট্রন গুলো বলি আমরা, ডিলোকালাইজ অর্থাৎ কোনো জায়গায় ইলেকট্রন গুলো লোকালাইজ না, বা কোনো এক জায়গার বাসিন্দা না, এরা আসলে ঘোরাফেরা করে। যেমন গরিব ভিক্ষুকরা, ফকির মিসকিনরা যেমন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকার বাসিন্দারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে ঘোরাঘুরি করে, এই ইলেকট্রন গুলো আসলে তোমার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো আমরা এই স্ট্রাকচার থেকে আসলে আমরা আঁকতে পারবো, অর্থাৎ বেনজিনের সংকরান ডিসাইড করতে পারবো। সো দেখো ভাই আমরা আসলে সংকরান এইভাবে ডিসাইড করবো যে আসলে কয়টা এখানে সিগমা বন্ড তৈরি হয়েছে। শুধু দেখি ভাইয়া কয়টা সিগমা বন্ড তৈরি হয়েছে, সেটার বেসিসে বলতে হবে এখানে কি ধরনের সংকরায়ন বিদ্যমান আছে। তো দেখো ভাইয়া
এই কার্বনের সাথে হাইড্রোজেন সিগমা বন্ডে কানেক্টেড হয়েছে, সো ভাইয়া এটা একটা সিগমা বন্ড। এই কার্বনের সাথে এই কার্বন সিগমা বন্ডে কানেক্টেড হয়েছে, এটা একটা সিগমা বন্ড। এই কার্বনের সাথে এই কার্বন সিগমা বন্ডে কানেক্টেড হয়েছে, এটা আরেকটা সিগমা বন্ড। তিনটা সিগমা বন্ড, প্রত্যেকটা কার্বনের মধ্যে এখানে তিনটা করে সিগমা বন্ড আছে। তার মানে ডেফিনেটলি ভাই এখানে আসলে sp2 সংকরায়ন বিদ্যমান আছে। সো আমরা যদি sp2 সংকরায়নের বিষয়টা বুঝি, আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে তোমাদের কার্বনের স্ট্রাকচার গুলো লিখি ভাইয়া। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, 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 ঠিক আছে। সো এটা যদি বুঝে থাকি, এখন হচ্ছে আমরা যেহেতু sp2 সংকরায়ন বুঝে গেছি, কেন sp2, কারণ তিনটা সিগমা বন্ড আছে। আমরা একটু সংকর অরবিটাল গুলো আঁকি, এই কার্বনের একটা সংকর অরবিটাল, এই কার্বনের একটা সংকর, এই প্রত্যেকটা কার্বনের আগে তিনটা করে সংকর অরবিটাল আঁকি চলো। সো এটা একটা সংকর অরবিটাল, এটা একটা, তিনটা করে সংকর অরবিটাল প্রত্যেকটা কার্বনের। সো এই কার্বনেরও ভাই, আচ্ছা এই কার্বনেরও সেম ভাবে ভাই তিনটা করে সংকর অরবিটাল থাকবে, এটা একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল, ঠিক আছে ভাইয়া। তারপর ভাই এটা দেখো, এখানে আরেকটা সংকর অরবিটাল, এখানে আরেকটা সংকর অরবিটাল। সো এখানে দেখো ভাইয়া, এখানে আরেকটা সংকর অরবিটাল, তিনটা করে, প্রত্যেকটা কার্বনেরই তিনটা করে সংকর অরবিটাল, প্রত্যেকটা কার্বনেরই ভাইয়া তিনটা করে সংকর অরবিটাল। সো এদের মধ্যে একটা সংকর অরবিটাল, এদের মধ্যে একটা সংকর অরবিটাল, ঠিক আছে। এখানে ভাই একটা সংকর অরবিটাল, তিনটা করে, তিনটা সিগমা বন্ডের জন্য। আমরা কিভাবে বুঝছি তিনটা সংকর অরবিটাল? কারণ ভাই এখানে তিনটা সিগমা বন্ড তৈরি হয়েছে। আচ্ছা, এবং তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে দুইটা পরমাণুর মধ্যে প্রথম যে বন্ধনটা তৈরি হয় সেটা ডেফিনেটলি সিগমা বন্ধনই হবে, ঠিক আছে। এখানে ভাই একটা সংকর অরবিটাল রাখলাম। তাহলে দেখো ভাইয়া, বুঝতে পারতেছো এই সংকর অরবিটালগুলোর মধ্যে তোমার ইলেকট্রন গুলো থাকবে। এটা একটা ইলেকট্রন ভাইয়া, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। আর হাইড্রোজেন গুলোকে দেখো ভাইয়া, হাইড্রোজেন এস অরবিটালতে কানেক্টেড থাকে, এটা হচ্ছে একটা হাইড্রোজেন ভাইয়া। এখানে হাইড্রোজেন একটা এস অরবিটালতে কানেক্টেড থাকে, এটা একটা হাইড্রোজেন ভাইয়া। এখানে একটা এস অরবিটালতে কানেক্টেড থাকে, এখানে একটা হাইড্রোজেন ভাইয়া, এখানে একটা হাইড্রোজেন। তারপরে ভাইয়া এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন ভাইয়া, এখানে একটা হাইড্রোজেন। সো এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার, আমরা সিগমা বন্ধনের কাজগুলো করে ফেললাম। দেখো তোমাদের পার্টিসিপেশন কিন্তু আবার কমে গেছে, ঠিক আছে। এগুলো দেখলে কিন্তু অবশ্যই ক্লাস নিতে মন চায় না, তোমাদের জন্য আমরা অনেক এফোর্ট দিই, ঠিক আছে। এটাকে তোমরা অবশ্যই এটার দাম দিবা, তোমরা ক্লাসে রেগুলার থাকবা, তাহলে অবশ্যই আমরা তোমাদের জন্য ক্লাসগুলো নিতে অনেক বেশি মোটিভেটেড হব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমরা যদি ক্লাস না দেখো, আমি ক্লাস কার জন্য নিবো বলো তো? এখানে ক্লাসগুলো হচ্ছে আমরা তোমাদের জন্য টোটালি ফ্রি রাখছি, তোমাদের ভালোর জন্যই তো না। তোমরা যদি ক্লাসে পার্টিসিপেশন না করো, তাহলে আমি কার জন্য ক্লাস নিব? আমরা যদি কষ্ট করে নিতে পারি ভাইয়া, তাহলে তোমরা কষ্ট করে দেখতে পারবে না, এটুকু স্যাক্রিফাইস বলবো না, কারণ হচ্ছে তোমরা এই সময় হয়তো পড়ালেখাই করতে, ঠিক আছে, ওই টাইমটা এখানে দিচ্ছ ভালো কিছুর জন্য, ঠিক আছে। সো একটু তোমরা এই বিষয়গুলো বিবেচনা করো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো এই যে তোমার পাই অরবিটালটা আছে, পাই অরবিটাল। সো পাই অরবিটাল তোমার হচ্ছে যদি আমরা আঁকি, অর্থাৎ পাই অরবিটালটা, সেই যে দেখো ভাইয়া একটা অসংকরিত পাই অরবিটাল কার্বনে। সেম ভাবে ভাই এই যে একটা অসংকরিত পাই অরবিটাল, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, ঠিক আছে। এদের মধ্যে কি ভাইয়া পাশাপাশি অতিক্রমণ হয়েছে। তারপর ভাই এখানে দেখো, এখানে এখানে ভাই একটা অসংকরিত অরবিটাল, প্লাস এবং মাইনাস। আচ্ছা, আমি যদি এটাকে একটু অন্যভাবে আঁকি, ধরো হচ্ছে এইভাবে আঁকি, এটা একটা অসংকরিত অরবিটাল, প্লাস মাইনাস, এটা ভাই একটা অসংকরিত অরবিটাল, প্লাস মাইনাস, ঠিক আছে। সো এখন এদের মধ্যে ইলেকট্রন গুলোকে দেখা ভাইয়া, এই যে একটা, এই যে এদের মধ্যে ইলেকট্রন, ঠিক আছে, পাশাপাশি অতিক্রমণ হচ্ছে, তোমার পাই বন্ড তৈরি হচ্ছে। ঠিক সেম ভাবে ভাই এই কার্বনিক এটা দেখো তো, এই কার্বনিক এটা বিষয়টা কি তৈরি হয়? এই কার্বনিক এটা একটা, এইটা একটা, ঠিক আছে ভাইয়া। সো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। সো এখানে তোমার হচ্ছে পাই অরবিটাল গুলো অতিক্রমণ করছে, এখানে ভাইয়া পাই অরবিটাল গুলো অতিক্রমণ করছে। সো এইভাবে তোমার আসলে C6H6 এর মধ্যে অরবিটাল ডায়াগ্রামটা এইভাবে কাজ করতেছে। সো আশা করি সবাই বুঝছি। একটু বলো তো, সবাই রেসপন্স করো তো ভাইয়ারা, ক্লিয়ার কিনা? একদম বিষয়টা ভিতর থেকে ফিল করতে পারছো কিনা বেঞ্জিনের সংকরায়নটা? সো এটা যদি ভাই আমরা বুঝে থাকি, ধরো কিছু ইজি এক্সাম্পল, অর্থাৎ বেঞ্জিন হচ্ছে একটু কঠিন ছিল। ধরো আমরা জৈব রসায়নের দুই একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দেখি, ধরো সাপোজ আমরা ইথিনের স্ট্রাকচার দেখি। সো ইথিন দেখে তোমরা আসলে বুঝতে পারতো এখানে আসলে কার্বনের মধ্যে একটা সিগমা একটা পাই আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন সিগমা দিয়ে কানেক্টেড, এখানে সিগমা দিয়ে কানেক্টেড, এখানে ভাই একটা সিগমা দিয়ে কানেক্টেড, এখানে ভাই একটা সিগমা দিয়ে কানেক্টেড। আচ্ছা, আমি যদি এখন একটা ফার্স্ট পড়াই, তাহলে আশা করি আচ্ছা ডিলোকালাইজেশন, হ্যাঁ রাব্বি ভাই একটা কোশ্চেন করছো। দেখো ভাইয়া, বেঞ্জিনের মধ্যে আসলে ইলেকট্রনের ডিলোকালাইজেশন বলতে কি বোঝানো হয় সেটা আগে বুঝো। সো ভাইয়া, বেঞ্জিনের মধ্যে রেজোনেন্স হয় বা অনুরণন হয়। অনুরণন বলতে কি বুঝি? আসলে ইলেকট্রন গুলো মুভ করতে পারে। সো ভাই দেখো, এইটা ভাই একটা ইলেকট্রন গুলো কখনো এই অবস্থায় থাকতে পারে, এদের মধ্যে ইলেকট্রন গুলো পজিশন এরকম থাকতে পারে। আরেকটা পজিশন হতে পারে এদের মধ্যে, সেটা হচ্ছে ভাই দেখো, আমি যদি ধরো এইভাবে দেখাই, তোমার বেঞ্জিন স্ট্রাকচার, বেঞ্জিন রিং এর মধ্যে ডাবল বন্ড গুলো, এখানে একটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা একটা পজিশন হতে পারে ভাইয়া। ঠিক সেম ভাবে এই ডাবল বন্ড গুলো ভাইয়া, এই ডাবল বন্ডটা এখানে চলে আসতে পারে,
এই ডাবল বন্ডটা এখানে চলে আসতে পারে, এই ডাবল বন্ডটা এখানে চলে আসতে পারে। এটাকে বলতেছিল আসলে আমরা ডিলোকালাইজেশন। লোকালাইজ বলতে ভাইয়া এক এলাকায় স্থির আছে, কিন্তু ভাইয়া এখানে তো ইলেকট্রন গুলো স্থির নাই, এর ইলেকট্রন গুলো মুভ করতে পারে। সো যখনই ভাই ইলেকট্রন গুলো মুভ করতে পারে তখনই ভাই আমরা এটাকে ডিলোকালাইজেশন বলি। এটা ইনশাআল্লাহ আমি তোমাদের যখন জৈব রসায়নের ক্লাস নিব, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিব, তখন রেজোনেন্স গুলো পড়াবো। অর্থাৎ এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে মুভ করবে তখন দেখবে যে এখানে প্লাস চলে আসে, এখানে একটা মাইনাস চলে আসে, এভাবে রেজোনেন্স হয় এবং ইলেকট্রন গুলো মুভ করতে পারে। তুমি দেখো এখানে কিন্তু ভাই ডাবল বন্ড গুলো প্রেজেন্ট আছে, 3টা ডাবল বন্ড, অর্থাৎ ভাই ওরিয়েন্টেশন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এই ডাবল বন্ডটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। সো এটাকে বলতেছি ভাই আমরা ডিলোকালাইজেশন। এবং এই দুটো স্ট্রাকচারে হাইব্রিড স্ট্রাকচার বলে এটাকে। এই স্ট্রাকচারটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলি আমরা হাইব্রিড স্ট্রাকচার। মানে ইলেকট্রন গুলো গতিশীল আছে, মানে মুভ করতেছে, ঠিক আছে ভাইয়া? এটাকে বলতেছি আমরা অনুনরণ। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে কার্বনের কয়টা সিগমা আছে। সো ভাই এখানে এগুলোতে শর্টকাট খাটাতে যাবে না, এগুলো কমন সেন্স দিয়ে বোঝা যায়। এই কার্বনের সাথে এই কার্বন একটা সিগমা, এই কার্বনের সাথে হাইড্রোজেন একটা সিগমা, এই কার্বনের সাথে হাইড্রোজেন একটা সিগমা, 3টা সিগমা আছে। একটা পাই আছে, এই কার্বনের সাথে এই কার্বন একটা সিগমা দিয়ে কানেক্টেড, এই কার্বনের হাইড্রোজেনের সাথে একটা সিগমা দিয়ে কানেক্টেড, এই কার্বনের সাথে হাইড্রোজেন একটা সিগমা দিয়ে কানেক্টেড, 3টা সিগমা আছে। সো প্রত্যেকটা কার্বনের 3টা করে সিগমা বন্ড আছে। সো 3টা সিগমা মিন্স হচ্ছে sp2 সংকরণ আছে। সো একটু দেখো ভাইয়া, এই কার্বন আমরা যদি এই সংকরণটা দেখি, তোমার এখানে কার্বন আছে, কার্বনের ক্ষেত্রে এখানে একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড অরবিটাল ভাই, sp2 অরবিটাল, যাতে প্রত্যেকটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল ভাইয়া, এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল। ঠিক সেম ভাবে ভাইয়া দেখো এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে ভাইয়া অরবিটাল, এখানে ভাই ইলেকট্রন গুলো ওভারল্যাপ হচ্ছে। সো এখানে দেখো ভাই একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন, ঠিক আছে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে সিগমা বন্ড তৈরি হচ্ছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে? 3টা সিগমা বন্ড দেখাই ফেললাম আমরা। সো 3টা সিগমা বন্ডের কাজ শেষ। এই যে দেখো sp সিগমা বন্ড তৈরি হয়েছে এখানে, এখানে ভাই sp2s এর মধ্যে সিগমা বন্ড তৈরি হয়েছে, এখানে sp2s এর মধ্যে সিগমা বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে? সো ভাই এখন দেখো এই যে পাই অরবিটালের বিষয়টা বুঝি। পাই অরবিটালের কাহিনীটা কি হবে, তোমার এই কার্বনে একটা অসংকরিত অরবিটাল থাকবে। তোমাদের কিন্তু শুরুতে কথাটা বলছি, অসংকরিত অরবিটালে ভাইয়া তোমার সংকরণে অংশগ্রহণ করে। সো এই কার্বনেরও একটা অসংকরিত অরবিটাল আছে, প্লাস এবং মাইনাস। এদের মধ্যে ভাইয়া দেখো পাশাপাশি অতিক্রমণ হবে, এদের মধ্যে আমাদের পাশাপাশি অতিক্রমণ হবে, ঠিক আছে? এদের মধ্যে আমাদের পাশাপাশি অতিক্রমণ হবে। এটাই ভাই আমাদের পাই অরবিটাল দিয়ে বোঝানো হয়েছে। ঠিক সেম ভাবে আমরা যদি ইথাইনের ক্ষেত্রে আসি, এই যে একটা পাই অসংকরিত অরবিটাল, অসংকরিত হতে ভাইয়া রেগুলার শেপ হয়েছে, রেগুলার পি শেপ অর্থাৎ ডাবল শেপ হয়েছে। আর সংকরিত হতে ভাইয়া ইররেগুলার শেপ হয়েছে। আচ্ছা, এ পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, আসলে একটু ইথাইনের ক্ষেত্রে বিষয়টা কনসিডার করি ভাইয়া। ইথাইনের ক্ষেত্রে কাহিনীটা কি হচ্ছে, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এখানে ভাইয়া দেখো কমন সেন্স কি বলে, দেখো সিগমা বন্ড কিন্তু দুইটা পরমাণুর মধ্যে একটা বন্ধন হয় পসিবল, সিগমা বন্ড দুইটা পরমাণুর মধ্যে একটাই হয়। পাই বন্ড কিন্তু দুইটা পর্যন্ত হতে পারে, কার্বনের ক্ষেত্রে তোমার পাই বন্ড দুইটা পর্যন্ত হতে পারে, কিন্তু সিগমা বন্ড দুইটা পরমাণুর মধ্যে একটাই হয়। সো দেখো কার্বন এবং কার্বনের মধ্যে প্রথম যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা সিগমা বন্ড, ঠিক আছে? সো স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সো তোমাদের একটু তোমাদের ওপিনিয়ন চাচ্ছি ভাইয়া, যে এখন পর্যন্ত যে কিছু আলোচনা করলাম তোমরা বুঝছো কিনা। আর যেহেতু আমাদের এখন একটা বড় পোর্শন বাকি আছে ক্লাসের, আমি যদি আসলে এখন একটু ক্লাসের গতিটা বাড়াই দিই, অর্থাৎ একটু ফাস্ট পড়াই, তাহলে তোমরা নিতে পারবা কিনা, ঠিক আছে? কারণ আসলে অনেক পোর্শন আমাদের বাকি আছে স্টিল। আমরা টাইপস অফ হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলবো, বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে তোমার হচ্ছে ভিএসইপিআর নিয়ে কথা বলবো। স্পেশালি ভিএসইপিআর অনেক কিছু বোঝানো আছে ভাইয়া। তো তোমরা একটু বলো তো ভাই, আমি কি এখন আমাদের ক্লাসের গতিবেগ বাড়াতে পারবো? তোমরা এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আমি যদি একটু ফাস্টও পড়াই তাও তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে হয়তো 15-20 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, নাহলে আরো ভাই 1.5-2 ঘন্টা লাগবে ক্লাস শেষ করতে। আচ্ছা, তো দেখো আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে যাচ্ছি, ঠিক আছে? আমি তাহলে একদম এখন ফাস্ট পড়াচ্ছি একটু। সো দেখো দুইটা কার্বনের মধ্যে 3টা বন্ড, যার মধ্যে একটা সিগমা, দুইটা পাই বন্ড, এবং এখানে ভাই হাইড্রোজেনের সাথে বন্ড, এখানে হাইড্রোজেনের সাথে বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা। এবং এই দুইটা কার্বনের মধ্যে একটা সিগমা আছে, তারপরে দুইটা সিগমা, তার মানে এই কার্বনের সংকরণ হচ্ছে sp, এই কার্বনের সংকরণ ভাইয়া sp, ঠিক আছে? আর এদের মধ্যে ভাই দুইটা পাই বন্ড তৈরি হয়েছে, দুইটা পাই বন্ড, এই দুইটা পাই বন্ড হচ্ছে অসংকরিত অরবিটাল তৈরি করবে। সো ভাই একটু যদি কার্বনের ক্ষেত্রে আসি, সো এই কার্বনের একটা sp বন্ড, এই কার্বনের আরেকটা sp বন্ড। সো এখানে ভাই হাইড্রোজেন ওভারল্যাপ করছে, হাইড্রোজেনের s অরবিটাল হাইড্রোজেন। আর এই কার্বনের আরেকটা কার্বনের ভাইয়া আরেকটা sp বন্ড, সো sp sp sp। সো এই কার্বনের ভাইয়া আরেকটা sp বন্ড, দুইটা তোমার হচ্ছে সংকরিত অরবিটাল। সো এদের মধ্যে ভাইয়া এখানে সামনাসামনি অতিক্রমণ হয়েছে, ঠিক আছে? সামনাসামনি অতিক্রমণ হয়েছে। আচ্ছা, এখানে ভাইয়া এই যে ইলেকট্রন গুলো আমরা দেখাচ্ছি, সো এটা হলো ভাইয়া দুইটা সংকরিত অরবিটাল। আর ভাইয়া একই সাথে দুইটা অসংকরিত অরবিটাল থাকবে, এই জন্য ভাইয়া দুইটা পাই বন্ড তৈরি হয়েছে। সো দুইটা অসংকরিত অরবিটাল দেখাচ্ছি। ধরো ভাই এটা হচ্ছে একটা ওয়াই ডিরেকশনে প্লাস মাইনাস, আর একটা অরবিটালকে ধরো ভাইয়া জেড ডিরেকশনে দেখাচ্ছি প্লাস মাইনাস। এই কার্বনকে ভাইয়া ধরো প্লাস ডিরেকশনে দেখাচ্ছি, আর এটাকে দেখাচ্ছি ভাইয়া প্লাস মাইনাস, ঠিক আছে?
দুইটা অসংকরিত অরবিটাল, দুইটা তোমার পাই বন্ড তৈরি করবে। সো দেখো এদের মধ্যে ভাইয়া এটা একটা পাই বন্ড তৈরি করছে, এটা একটা পাই বন্ড তৈরি করছে, একই সাথে ভাইয়া এদের মধ্যে একটা পাই বন্ড তৈরি করছে, এদের মধ্যে একটা পাই বন্ড তৈরি করছে। সবাই বুঝছো তাইলে এই পার্টটা, যে কেন আসলে দুইটা পাই বন্ড তৈরি হলো? এই যে দুইটা পাই বন্ড, এটা আসলে এইভাবে ইন্ডিকেট করতে হবে। এবং দেখো সেম ওরিয়েন্টেশনের ভিতরে কিন্তু আমরা পাশাপাশি অতিক্রমণ দেখাইছি, অর্থাৎ আমরা কিন্তু এইটার সাথে এইটার অতিক্রমণ দেখাইনি, আমরা কিন্তু এইটার সাথে এইটার অতিক্রমণ দেখাইছি। সো অ্যারোটা দেওয়ার সময় একটু কেয়ারফুল থেকো। সেম ওরিয়েন্টেশনের মধ্যে ভাইয়া ওভারল্যাপ পসিবল। সেটা হচ্ছে ইথাইন গেল আমাদের। সো ইথাইন যদি ভাইয়া আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা কুইকলি টাইপস অফ হাইব্রিডাইজেশন গুলো পড়ে ফেলি। সো আমরা এখন টাইপস অফ হাইব্রিডাইজেশন, সেখান থেকে হচ্ছে আমরা আরেকটু কমপ্লেক্স টপিকে যাব এবং তোমাদের সাথে আকৃতি নিয়ে কথা বলবো, যে আসলে জেনন টেট্রাফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, এগুলো আকৃতি কিরকম হবে ভাইয়া। আচ্ছা, সো একটু দেখো ভাইয়া, আমরা হচ্ছে এখন টাইপস অফ হাইব্রিডাইজেশন বা সংকরায়নের প্রকারভেদ নিয়ে কথা বলি। টাইপস অফ হাইব্রিডাইজেশন, সংকরায়নের প্রকারভেদ। সো তোমরা তো জানো ভাইয়া যে আসলে এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট। দেখো একটা এস এর সাথে ভাইয়া, একটা 1s এর সাথে, আচ্ছা একটা এস এর সাথে যদি ভাইয়া একটা পি মিশে, তাহলে ভাইয়া দুইটা সংকরিত sp অরবিটাল তৈরি করবে। একটা এস এর সাথে যদি ভাইয়া দুইটা পি মিশে, তাহলে আসলে তিনটা সংকরিত sp2 অরবিটাল তৈরি করবে, sp2 অরবিটাল। তারপরে ভাইয়া দেখো একটা এস এর সাথে যদি ভাইয়া তিনটা পি মিশে, একটা এস এর সাথে যদি তিনটা পি মিশে, তাহলে ভাইয়া তিনটা সংকরিত sp3 অরবিটাল তৈরি করবে, তিনটা সংকরিত, চারটা সংকরিত sp3 অরবিটাল তৈরি করবে, কারণ এখানে একটা এস তিনটা পি মিশছে। তারপরে যদি ভাইয়া একটা এস এর সাথে তিনটা পি এবং একটা ডি মিশে, ধরো 5টা ডি থাকে তো নরমালি, আমরা একটা ডি, আচ্ছা একটা ডি যদি মিশে, তাহলে ভাইয়া 5টা sp3d অরবিটাল তৈরি করবে, 5টা এ একটা এ একটা এ একটা এ একটা, 5টা sp3d অরবিটাল তৈরি করবে। সো sp3d 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 অরবিটাল, 5টা sp3d অরবিটাল তৈরি করলো। যদি ভাইয়া একটা এস তিনটা পি দুইটা ডি মিশে, তাহলে ভাইয়া বুঝতে পারতেছে কি তৈরি করবে, একটা এস তিনটা পি আর হচ্ছে দুইটা ডি অরবিটাল মিশে, তাহলে ভাই এখানে দেখো একটা এস তিনটা পি দুইটা ডি, সো 6টা sp3d2 অরবিটাল তৈরি করবে, যাতে প্রত্যেকটা অরবিটালের নাম ভাইয়া sp3d2। ভাইয়া পার্টিসিপেশন কমে যাচ্ছে, তোমরা কিন্তু হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আমি চাই না হচ্ছে এটা ক্লাসটা আজকে তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ তোমাদের ভিএসসিপিআর এ অনেক কিছু ভালোভাবে বোঝার বিষয় আছে, তোমাদের বইতে অনেকগুলো স্ট্রাকচার আছে যেগুলো আসলে তোমাদের বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে বুঝার বিষয়। সো অবশ্যই তোমাদের পার্টিসিপেশন বাড়াও এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমি ক্লাসটা সুন্দর করে পুরোটা শেষ করে দিব। দেখো আর যারা যারা আসো অবশ্যই আমি ক্লাসটা শেষ করবো, সো প্যারা নাই, তারপর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, কারণ তোমরা কষ্ট করে আসছো, অবশ্যই তোমাদের জন্য হলো আমাকে ক্লাসটা শেষ করে দিতে হবে, হ্যাঁ? ওকে দেখো, তাহলে এস একটা এস তিনটা পি দুইটা ডি, সো sp3d2 sp3d2 অর্থাৎ 6টা sp3d2 অরবিটাল তৈরি করবে, sp3d2, যাদের প্রত্যেকের নাম হচ্ছে ভাইয়া sp3d2। কারণ ভাই এখানে 6টা বিশুদ্ধ অরবিটাল মিশছে, তাই 6টা সংকর অরবিটাল তৈরি করবে, যাদের প্রত্যেকের নাম হচ্ছে ভাইয়া sp3d2। তাই টাইপস অফ হাইব্রিডাইজেশন আমরা পারলাম। এখন যদি ভাই আমরা আসলে ধরো অ্যাঙ্গেল গুলো নিয়ে একটু কথা বলি, অর্থাৎ সংকরণের অ্যাঙ্গেল গুলো, ধরো হচ্ছে এসপি সংকরণ, আমি একটা একটা করে এক্সপ্লেন করে যাচ্ছি। সো এসপি সংকরণ একটা এক্সাম্পল হতে পারে ভাইয়া বেরিলিয়াম ডাইফ্লোরাইড, এটা এসপি সংকরণ একটা এক্সাম্পল হতে পারে, যেটা গঠনটা কিরকম হয়, এই যে এরকম গঠন হয়। সো ভাই দেখে বুঝতে পারতেছে গঠনটা হচ্ছে সরলরৈখিক, এদের জ্যামিতিক গঠনটা হচ্ছে সরলরৈখিক। সো ভাই একটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা টার্ম আছে, দুইটা টার্ম তোমাদের একটু ভালো করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা টার্ম, একটা হচ্ছে ভাইয়া জ্যামিতিক গঠন আর একটা আকৃতি, এই দুইটা জিনিস কিন্তু ভাইয়া ডিফারেন্ট, ঠিক আছে? কিভাবে ডিফারেন্ট ভাই আমি বলতেছি, জ্যামিতিক গঠন এবং আকৃতিটা হচ্ছে ডিফারেন্ট। সো ভাইয়া জ্যামিতিক গঠন নিয়ে যখন আমরা কথা বলি, তখন আসলে বন্ড পেয়ার অর্থাৎ বন্ধনজোড় ইলেকট্রন এবং তোমার মুক্তজোড় ইলেকট্রন দুইটাকে আমরা একসাথে কাউন্ট করি, ঠিক আছে? জ্যামিতিক গঠনের ক্ষেত্রে ভাই আমরা বন্ড পেয়ার এবং লোন পেয়ার দুইটাকে একসাথে গণনা করি। আর আকৃতি যখন বলি ভাইয়া, তখন আসলে লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দিই। আমি প্রত্যেকটা কেস তোমার সাথে ডিসক্রাইব করব তোমাদের সাথে, আকৃতি গঠন। তো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? দেখো আকৃতি গঠনের মধ্যে কি হচ্ছে ভাইয়া, আকৃতি গঠনে শুধুমাত্র আমরা বন্ড পেয়ারকে কনসিডার করব, আমরা লোন পেয়ারটাকে টোটালি বাদ দিব, এটাকে বলি হচ্ছে আমরা আকৃতি। আমি সেখানে আসতেছি বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা, লোন পেয়ার ইলেকট্রন কয়টা, সেটা কিভাবে বের করতে পারি সেখানে আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আর জ্যামিতিক গঠনের সাথে সংকরণের অবশ্যই সম্পর্ক আছে, এবং এটা তোমরা বুঝতে পারতেছো যে আসলে এসপি সংকরণ থাকলে এদের জ্যামিতিক গঠন হয় সরল রৈখিক এবং এদের বন্ধন কোণ দেখতে পারতেছো 180 ডিগ্রি, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই।
তারপর ভাই আমাদের যদি sp2 সংকরণ হয়, sp2 সংকরণ, দেখো আমরা কিন্তু এখনো এমন কোনো কেস আনি নেই যে কেসে আসলে তোমার লোন পেয়ার ইলেকট্রনের উপস্থিতি আছে। লোন পেয়ার ইলেকট্রনের উপস্থিতি আছে এমন কোনো কেস কিন্তু স্টিল আমরা কনসিডার করি নাই। সো সেটা আমাদের ভিএসসি পেয়ার থিওরির মাধ্যমে এক্সপ্লেইন হয়ে যাবে। আচ্ছা, সো দেখো আমাদের sp2 এর एग्जांपल হতে পারে ধরো বোরন ট্রাইফ্লোরাইড। সো বোরন ট্রাইফ্লোরাইডের তোমার সংকরণ হচ্ছে sp2। তার মানে এদের স্ট্রাকচারটা কি রকম হয়? বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এখানে ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। সো দেখো তো ভাইয়া এখানে আসলে যে বন্ধনগুলো তৈরি হচ্ছে না, এই বন্ধনগুলো এমন ভাবে তৈরি হয় যেন আসলে তাদের মধ্যে ন্যূনতম বিকর্ষণ হয়। কারণ ভাইয়া জানো, বিকর্ষণ বেশি হলে সমস্যা কি ভাইয়া? বিকর্ষণ বেশি হলে না তাদের মধ্যে স্থিতিশক্তিটা বেড়ে যায়। আর পৃথিবীর সবাই আসলে পৃথিবীর প্রত্যেকটা কম্পাউন্ড, আমরা তোমরা সবাই আমরা আসলে স্থিতিশীল অবস্থা থাকতে চাই। তোমাকে যদি ভাইয়া একটা ধরো 100 তলা বিল্ডিং এর ছাদ থেকে তোমাকে যদি নিচের দিকে তাকাইতে বলা হয়, সো ডেফিনেটলি ভাইয়া তোমার হাত পা ঘামা শুরু করবে, হাত পা কাঁপা শুরু করবে। 100 তলা বিল্ডিং এর ছাদ থেকে তুমি নিচের দিকে তাকাচ্ছ, সো ওইখানে তোমার স্থিতিশক্তিটা অনেক বেশি ভাইয়া। তুমি কি ওখানে থেকে তাকাই মানে ওখানে কি তুমি থাকতে চাও সারা জীবন? ডেফিনেটলি না। তুমি নিচতলায় যখন রাস্তায় থাকো, রাস্তায় যখন দাঁড়া থাকো, তখন তোমার মধ্যে চিল, কোনো টেনশন নাই, কোথাও থেকে পড়ে মরার ভয় নাই, ঠিক আছে? সো যখন নিচে হাঁটতেছো রাস্তায়, তখন তোমার মধ্যে এত স্মৃতিশক্তি নাই। সো সবাই আসলে কম স্মৃতিশক্তির মধ্যে থাকতে চায়, যদি তারা এই জন্য তাদের মধ্যে বন্ডটা আসলে সর্বোচ্চ দূরে থাকতে চায়। এবং এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল যেহেতু ভাইয়া একই প্লেনে অবস্থান করতেছে, একই তলে অবস্থান করতেছে। দেখো ভাইয়া তোমার যে খাতার পেজটা, ধরো এই যে খাতার পেজ, এটাকে বলতেছে আমরা একটা তল, ঠিক আছে? একই তলের মধ্যে অবস্থান করতেছে। সো এটাকে বলতেছি কি ভাই আমরা আসলে সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় কেন বলতেছে? কারণ আসলে একই তলে অবস্থান করতেছে। ত্রিভুজাকার কেন বলতেছে? ত্রিভুজের মতো তিনটা বাহু দেখতে পারতেছি আমরা। সো ভাই এখানে আসলে তুমি আসলে শঙ্কর অরবিটালও দেখাতে পারতা, বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচারটা এমনও দেখাতে পারতা। বোরনের তিনটা হাইব্রিডাইজড অরবিটাল যা আসলে একই তলে অবস্থান করে, আর ফ্লোরিনের তোমার পি অরবিটাল, এই যে পি অরবিটাল, এদের মধ্যে ওভারল্যাপ। সো এইভাবে দেখাতে পারতাম। ফ্লোরিনের পি অরবিটাল যেহেতু ভাই অসংকরিত অরবিটাল, তাই তাদের রেগুলার শেপ হচ্ছে এই যে ফ্লোরিনের পি অরবিটাল। এরা ভাইয়া কি করতেছে? একই তলে অবস্থান করতেছে, একই তলে অবস্থান করতেছে। যেহেতু ভাই আমি বোঝানোর খাতিরে আমি আর বারবার চিত্রগুলো আঁকতেছি না, ঠিক আছে ভাই? আমি বোঝানোর জন্য, যেটা আমাদের সময় কম হাতে, আমি আর বারবার চিত্রগুলো আঁকতেছি না, আমি এভাবে বনটা দেখা দিচ্ছি। বাট ভাই আসলে কিন্তু তারা এইভাবে আছে। এই পর্যন্ত ভাইয়া সবাই বুঝছে কিনা একটু জানাও তো, আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি। এ পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, একজন ভাইয়া বলছো যে ভাইয়া যদি বোর্ডে হয় তাহলে বেটার হয়। আসলে ভাইয়া বোর্ডের ক্ষেত্রে সমস্যা কি, স্পেশালি বোর্ডের ক্ষেত্রে ক্লাস নিলে দেখা যায় লেখাগুলো ঝাপসা হয়ে যায়, বুঝছো? লেখাগুলো ঝাপসা হয়ে যায়, আর তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে, কারণ আসলে ইন্টারনেট কানেকশনের একটা ফ্যাক্ট আছে, লেখা ঝাপসা হয়ে যাবে, দেখবে যে ঠিক মতো বুঝতে পারবে না লেখাগুলো। এখানে ভাই আমি তোমাদের হচ্ছে এই পিডিএফটাও দিয়ে দিতে পারবো ক্লাসের শেষে। সো এই পিডিএফটা দিয়ে দেওয়া পসিবল। আর হচ্ছে বোর্ডের ক্ষেত্রে আসলে আরো বেশ কিছু লিমিটেশন থাকে, আসলে ফোকাস সরে যায়, ঝাপসা হয়ে যায়, বাট এখানে এই ধরনের প্রবলেম হচ্ছে না। চেষ্টা করব তোমাদের জন্য, অবশ্যই বোর্ডে ক্লাস নেওয়ারও চেষ্টা করব সামনে হয়তো। আচ্ছা, বাট তোমরা বাকিরা কি ভাই আসলে হোয়াইট বোর্ড প্রেফার করো, নাকি হচ্ছে এখন যেভাবে পড়াচ্ছে, যে মিডিয়ামে পড়াচ্ছি ভাইয়া, তোমাদের কাছে আসলে কোনটা প্রেফারেবল? একটু জানাও তো আমাকে কমেন্টে যে আসলে তোমরা কোনটা চাও। আচ্ছা, তো এটা একটু দেখো ভাইয়া, তোমার sp2 বিষয়টা বুঝলাম। এখন ভাইয়া আসলে sp3, এখনো ভাই আমরা সংকরায়নের মধ্যেই আছি ভাইয়া। এরপর হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভিএসসি প্রেস স্টার্ট করব। সো সংকরণ sp3 ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, ধরো মিথেনের ক্ষেত্রে দেখো ভাইয়া, এদের আকৃতিকে বলতেছে আমরা চতুস্তলকীয়। চতুস্তলকীয় আকৃতি এদের, ও আচ্ছা, এদের মধ্যে বন্ধন কোণ ভাই 120। একই প্লেনের মধ্যে আছে ভাইয়া তিনটা বাহু, তার মানে অবশ্যই 360 কে 3 দিয়ে ভাগ করো ভাইয়া, তোমার আসতে আছে 120। 360 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, এদের প্রত্যেকের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। বন্ধন কোণ 120 ডিগ্রি, এবং জিওমেট্রি হচ্ছে সমতুল্য ত্রিভুজাকার, ঠিক আছে? তারপর ভাই sp3 এর ক্ষেত্রে আসি। sp3 এর আকৃতি হচ্ছে আমাদের চতুস্তলকীয়। কেন চতুস্তলকীয় সেটা আমি বলতেছি, কারণ ভাই এখানে চারটা তল থাকে, চারটা তল দেখা দেয়, ঠিক আছে? এই জন্য ভাই আমরা চতুস্তলকীয় বলি। চারটা তল, এখানে কিন্তু ভাই আসলে এক প্লেনে অবস্থিত নয়। চারটা বাহু যে ভাইয়া এক প্লেনে আছে এরকম না, ঠিক আছে? এখানে কিন্তু ভাই আসলে চারটা বাহু এক প্লেনে নাই। সো একটু কয়েকটা কলম থাকলে সুবিধা হইতো, ধরো এরকম, তারপরে হচ্ছে আশেপাশে কলম দেখতেছি না, এরকম আরেকটা হচ্ছে তোমার এইদিকে আছে, ঠিক আছে? ধরো এরকম শেপ হয় বা চতুস্তলকীয়। আচ্ছা, আমি যদি একটা স্ট্রাকচার দেখে 3D দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, তাহলে ভাইয়া এই মিথানের ক্ষেত্রে তোমার এরকম স্ট্রাকচার হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় কেন বলতেছে? চারটা তল, চতুস্তল বা চারটা তল আছে। তোমরা যদি একটু ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে দেখাও, চতুস্তলকীয়।
সো এখানে ভাই আসলে 4টা তলের উপস্থিতি আছে, এজন্য ভাই চতুস্তলকীয় বলতেছে। এবং এদের মধ্যে ভাই বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। কখন হবে? যদি আসলে কোনো লোন পেয়ার না থাকে। লোন পেয়ার থাকলেই আমাদের ভিএসসি পেয়ার থিওরি লাগবে, এবং হচ্ছে সেখানে তোমার আসলে কি হবে আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি সেখানে। 109.5 ডিগ্রি এর মধ্যে বন্ধন কোণ। এবং চতুস্তলকীয় কেন বলতেছে ভাইয়া? তোমরা যদি একটু খেয়াল করো, ধরো তুমি এইটাকে কানেক্ট করলা, দেখো ভাই এখানে তাহলে একটা তল দেখতে পারতেছো। তোমরা দেখো এই পাশে এই পোর্শনে একটা তল দেখা যাচ্ছে। তোমরা বাসায় একটু কলম দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখো, 4টা কলমকে ধরে এভাবে তুমি দেখবা যে ভাই এখানে আসলে একটা তল গঠন করা সম্ভব যদি আমি এদের পরমাণুগুলোকে কানেক্ট করি। এখানে একটা তল পাচ্ছ ভাইয়া। ঠিক সেম ভাবে এখানে যদি কানেক্ট করি, তাহলে ভাই এই দুইটা এদের মধ্যে একটা তল পসিবল। আর এই তোমার হচ্ছে এটা তো দেখালাম, এদের এই তিনটাকে কানেক্ট করলে একটা তল, এই তিনটাকে কানেক্ট করলে একটা তল। সেম ভাবে ভাইয়া এইটাকে কানেক্ট করলে এই পাশে একটা তল পাচ্ছ, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা তল, তারপরে তোমার হচ্ছে এদিকে যদি কানেক্ট করো এদের মধ্যে একটা তল, আর হচ্ছে ভাই এইদিকে একটা তল, ঠিক আছে? আর নিচে একটা তল, নিচে তুমি যদি নিচে যদি কানেক্ট করো তাহলে ভাই আরেকটা তল পাচ্ছ, 4টা তল পাচ্ছ। এই জন্য ভাই এদেরকে বলতেছি চতুস্তলকীয়, ঠিক আছে? তুমি এটা জানো তো ভাইয়া, বুঝছো কিনা কেন চতুস্তলকীয় বলতেছি? এবং আমরা যদি ভাইয়া এখন আমরা ভিএসসি পেয়ারটা একটু এক্সপ্লেন করে দিই। ধরো ভাই ইন কেস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার উপস্থিত থাকে। তোমরা জানো যে অ্যামোনিয়া সংকরায়ন কি হবে? হাফ ইনটু তোমার নাইট্রোজেন। দেখো লোন পেয়ার তো ভাইয়া সংকরিত অরবিটালে থাকে। সো দেখো তোমার নাইট্রোজেনের 7টা, দেন একযোজি পরমাণু সংখ্যা 3টা, সো 7 3 10 ডিভাইডেড বাই 2, সো 4। সো 4 মানে কি ভাই sp3। এখানে লোন পেয়ারটা ভাই এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন দিচ্ছে, নাইট্রোজেনের একটা হাইব্রিড অরবিটালে ভাইয়া লোন পেয়ারের উপস্থিতি আছে, নাইট্রোজেনের একটা হাইব্রিড অরবিটাল লোন পেয়ারের উপস্থিতি, আর বাকি 3টাতে ভাইয়া তোমার হাইড্রোজেন গুলো কানেক্টেড আছে, হাইড্রোজেন গুলো কানেক্টেড আছে। এই যে হাইড্রোজেন ভাইয়া, এই যে হাইড্রোজেন, আর এই যে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন গুলো কানেক্টেড আছে। আর ভাইয়া একটা লোন পেয়ার। এখন ভাইয়া তোমাদের কোশ্চেন হতে পারে ভাইয়া যে লোন পেয়ার গুলোকে এখানে দিচ্ছে কেন? এখানে দেখানো কোনো স্পেশাল লজিক আছে কিনা? না ভাইয়া, কোনো নির্দিষ্ট কারণে এখানে দেখানো হয়নি, আসলে দেখতে সুন্দর লাগে এই জন্য তোমাদের লোন পেয়ারের অবস্থানটা এখানে দেখানো হয়, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবং এই ক্ষেত্রে ভাইয়া স্পেশালি তোমার অ্যামোনিয়ার ক্ষেত্রে ভাইয়া এক জোড়া লোন পেয়ারের জন্য তোমার আড়াই ডিগ্রি কোণ কমে। এটা কিন্তু ভাইয়া সবগুলো ক্ষেত্রে খাটবে না, এটা কিন্তু কোনো ফর্মুলাও না। সো নর্মালি থাকে 109.5 ডিগ্রি এবং আড়াই ডিগ্রি কোণ কমে। এদের মধ্যে আসলে বন্ধন কোণ হয়ে যায় 160 ডিগ্রি। কিভাবে কমে এদের মধ্যে, এটাই ভাই এক্সপ্লেন করা আসলে ভিএসসি পেয়ার থিওরি। 160 ডিগ্রি কেন ভাই অ্যাঙ্গেলটা কমতেছে এটা এক্সপ্লেন করতেছে ভাই আসলে ভিএসই পেয়ার থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অর্থাৎ যোজ্যতা স্তরে তোমার ইলেকট্রনের জন্য যে ধরনের বিকর্ষণ হয়। দেখো ভাইয়া এখানে লোন পেয়ার কি করতেছে, এবং এদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে ভাইয়া লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, তারপরে ভাইয়া বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ। যদি ভিএসসি পেয়ার থিওরিকে তোমাকে কেউ এক লাইনে এক্সপ্লেন করতে বলে তাহলে এটি হচ্ছে ভিএসসি পেয়ার থিওরি, যে সবচেয়ে বেশি বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, তারপরে বন্ড পেয়ার লোন পেয়ার, তারপরে বন্ড পেয়ার। সো এখানে বিকর্ষণটা কাদের মধ্যে দেখা যাচ্ছে? প্রথমে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ, এবং বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে। এবং লোন পেয়ার কি করতেছে? বন্ড পেয়ার গুলোকে এরকম চাপায় দেওয়ার চেষ্টা করতেছে, কারণ তাদের মধ্যে বিকর্ষণ আছে, এদেরকে দূরে সরাই দিতে যাচ্ছে, চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। সো ভাই এই জন্য আসলে এদের মধ্যবর্তী বন্ধন কোণটা 109.5 ডিগ্রি থেকে 160 ডিগ্রিতে নেমে আসতেছে। এদের মধ্যে তো একটা বিকর্ষণ আছে না, যদি বিকর্ষণ না থাকতো তো লাগাই দিত, পুরা কোণই জিরো হয়ে যেত, সেটা তো আর হচ্ছে না। সো এই জন্য ভাইয়া এদের যদি তোমাকে কোশ্চেন করে এদের বন্ধন কোণ 160 ডিগ্রি ডেফিনেটলি। এদের জ্যামিতিক গঠন ভাইয়া, এদের জ্যামিতিক গঠন কি বলতো? এদের জ্যামিতিক গঠন বা জিওমেট্রিক স্ট্রাকচার, এদের জ্যামিতিক গঠন হচ্ছে ভাইয়া চতুস্তলকীয়, স্টিল চতুস্তলকীয়। জ্যামিতিক গঠন চতুস্তলকীয়। আমি তোমাদের একটা কথা বলছি যে হচ্ছে জ্যামিতিক গঠন যদি বলে তাহলে লোন পেয়ার এবং বন্ড পেয়ার দুইটাকে একই সাথে কনসিডার করি। কথাটা ভালোভাবে বুঝে ভাইয়া, নাহলে ভুল করে ফেলবা। যখন জ্যামিতিক গঠন বলবে তখন লোন পেয়ার বন্ড পেয়ার একসাথে কনসিডার করি। আর যখন আকৃতি বলবো আমরা, যে এটার আকৃতি কি, আকৃতির কথা বললে আমরা লোন পেয়ারটাকে বাদ দিই। সো লোন পেয়ারটাকে ঢেকে ফেলো, তাহলে তুমি নিচে আসলে কি দেখবা? এরকম একটা স্ট্রাকচার, নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন। দেখো তো এটা কি একটা পিরামিডের মতো হচ্ছে না? তুমি একটু বলো তো, এটা একটা পিরামিডের মতো দেখতে লাগতেছে না? এই যে এরকম এরকম, ঠিক এটা পিরামিড না? এই জন্য ভাই এদের আকৃতি হচ্ছে পিরামিডীয় বা পিরামিডাল, ঠিক আছে? যখন ভাই আমরা আকৃতির কথা বলবো তখন লোন পেয়ারটাকে বাদ, লোন পেয়ার নাই সেখানে। যখন ভাই আমরা জ্যামিতিক গঠনের কথা বলবো তখন লোন পেয়ার বন্ড পেয়ার দুটাকে কনসিডার করতে হবে, কারণ জ্যামিতিক গঠন ডিরেক্ট সংকরণের সাথে সম্পর্কিত। সংকরণ যেহেতু sp3, তাই ভাই জ্যামিতিক গঠনও তোমার চতুস্তলকীয় হবে, ঠিক আছে? কিন্তু ভাই আকৃতির সময় লোন পেয়ারটাকে ঢেকে ফেলবা, তাহলে আকৃতি হয়ে যাচ্ছে তোমার পিরামিডাল আকৃতি, ঠিক আছে? পিরামিডাল আকৃতি। সো এরপরে যদি ভাইয়া আমরা হচ্ছে একটু তোমাদের সাথে হচ্ছে, এটা তো বুঝলাম ভাইয়া sp3 এর কথাটা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার sp3 এর বিষয়টা। আচ্ছা,
এরপরে ভাইয়া আমরা হচ্ছে ধরো ওয়াটারের ক্ষেত্রে দেখি। ওয়াটারের ক্ষেত্রে ভাইয়া বন্ধন কোণ আরো কমে যায়। তোমরা যদি স্ট্রাকচার একটু দেখো, ওয়াটারে ভাইয়া একই সাথে sp3 সংকরানি আছে। কেমনে বুঝলাম? হাফ ইনটু হাফ দিয়ে ভাইয়া আসলে হাফ দিয়ে তোমার অক্সিজেন ইলেকট্রন কয়টা দেখো 6টা, আর একযোজি পরমাণু হচ্ছে 2টা। সো 8টা হইলো, 4টা হইলো, 4টা মানে ভাইয়া sp3, ঠিক আছে, sp3 সংকরায়ন। সো এদের যদি আমি ডায়াগ্রাম দেখি, অক্সিজেনের উপর 2 জোড়া লোন পেয়ার আছে, 2 জোড়া লোন পেয়ার, অক্সিজেনের উপর 2 জোড়া লোন পেয়ার। সেক্ষেত্রে ভাইয়া অক্সিজেনের উপর 2 জোড়া লোন পেয়ার, এবং এটা যদি হয় ভাইয়া 2 জোড়া লোন পেয়ার যে বিষয়টা, এবং দেখো অক্সিজেন এই যে ভাইয়া 1 জোড়া লোন পেয়ার, আর এখানে দেখো ভাইয়া আরেক জোড়া লোন পেয়ার, ঠিক আছে। এবং এখানে আমি হাইড্রোজেনকে দেখালাম, এখানে হাইড্রোজেনকে দেখালাম। দেখো ভাইয়া এখানে কি হচ্ছে, তোমার 2 জোড়া লোন পেয়ার, একই সাথে তো এদের মধ্যে বিকর্ষণ আছে, এদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি, আসলে দূরে সরাই দিবে একটা একটাকে। তার মানে এদের বন্ধন কোণটা ডেফিনেটলি, এদের মধ্যে বন্ধন কোণটা 109.5 ডিগ্রি থেকে বড় হবে, কারণ এটা একটা দূরে সরাই দিবে। সো দূরে সরাই দেওয়ার পর ভাইয়া এই লোন পেয়ার, এই বন্ড পেয়ার গুলোকে এই দুই পাশ থেকে প্রেসারাইজ করতেছে দুইটা লোন পেয়ার। দেখো এই দুইটা লোন পেয়ার কি করতেছে ভাইয়া, এই দুইটা বন্ড পেয়ারকে দুই পাশ থেকে আমাদের প্রেসারাইজ করে দিতেছে। তার মানে বন্ধন কোণটা কমায় দিবে আরো, এবং এই বন্ধন কোণটা হবে ভাইয়া 104.5 ডিগ্রি। সো এই দুইটা ক্ষেত্রে ভাইয়া মনে রাখতে পারো ভাইয়া, যে এক জোড়া এক জোড়া লোন পেয়ার কমলে ভাইয়া তোমার আসলে কোণ কমে 2.5 ডিগ্রি, তাহলে 2 জোড়ার জন্য কোণ কমতেছে 5 ডিগ্রি। তাহলে 109.5 ডিগ্রি থেকে বাদ দিলে আমাদের কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি। কিন্তু ভাইয়া এই কথাটা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে যেও না, শুধুমাত্র CH4 মানে অ্যামোনিয়া আর হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে খাটবে, ঠিক আছে, আর কোথাও ইউজ করতে যেও না এই কথাটা, তাহলে ধরা খাবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলাম আমরা ভাইয়া এই ওয়াটারের কেসটা গেল, আমাদের sp3 কেসটা। এরপর ভাই আমরা sp3d এর কথা বলি, তোমাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে ভাইয়া। sp3d এর কথা বলি, আকৃতিগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কথা বলবো আমি এখন। sp3d, সো sp3d এর কথা আমরা যদি বলি ভাইয়া, দেখো এখানে কি হয়, তোমার একটা এক্সাম্পল হতে পারে sp3, ধরো pcl5। আচ্ছা, pcl5 এক্সাম্পল হতে পারে, সেখানে কি হয় জানো ভাইয়া, তোমার আসলে এই যে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে, কেন্দ্রীয় পরমাণু, এখানে তোমার 3টা অরবিটাল থাকবে, এরা একই প্লেনে থাকবে ভাইয়া, এবং প্লেন থেকে উপরের দিকে একটা থাকবে ভাইয়া একটা অরবিটাল, প্লেন থেকে নিচের দিকে একটা অরবিটাল থাকবে। যেমন pcl5, তোমার হচ্ছে যদি pcl5 এর স্ট্রাকচার দেখি, এখানে 3টা ক্লোরিন, এখানে ভাইয়া 3টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন ভাইয়া, এখানে একটা ক্লোরিন, ঠিক আছে। সো এখানে ভাইয়া 3টা, যেহেতু ত্রিভুজের মতো 3টা একই তলে আছে, তাই ভাই এটাকে বলতেছি আমরা ত্রিভুজীয় দ্বিপিরামিড। দ্বিপিরামিড কেন বলতেছে ভাইয়া, এটাকে কানেক্ট করো, এটাকে কানেক্ট করো, তাহলে উপরে একটা পিরামিড পাবা। ঠিক সেম ভাবে ভাইয়া নিচে এদেরকে কানেক্ট করো, নিচে এদেরকে কানেক্ট করো, সো এখানে আরেকটা পিরামিড পাবা, ঠিক আছে। সো এদেরকে কানেক্ট করলে ভাইয়া উপরে একটা পিরামিড পাচ্ছ, এদেরকে কানেক্ট করলে নিচে আরেকটা পিরামিড পাবা, রাইট। এদেরকে কানেক্ট করলে উপরে একটা পিরামিড, নিচে আরেকটা পিরামিড। সো এই পিরামিড যদি হয় ভাইয়া, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, সো দুইটা পিরামিড। আর এখানে ভাইয়া একটা ত্রিভুজের মতো 3টা বাহু দেখতেছি, সো এটার নাম কি হবে তোমার ত্রিভুজীয় ত্রিভুজীয় দ্বিপিরামিড, ঠিক আছে, ত্রিভুজীয় দ্বিপিরামিড। এবং এদের মধ্যে বন্ধন কোণ কত হবে, যেহেতু ভাইয়া নিচের গুলো একই তলে আছে, এদের মধ্যে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, ডেফিনেটলি এদের মধ্যে বন্ধন কোণ 120 ডিগ্রি, নিচে মানে একই তলে যারা আছে। আর তলের সাথে লম্ব হবে যারা পিরামিড গঠন করছে, তাদের সাথে বন্ধন কোণ ডেফিনেটলি 90 ডিগ্রি হবে। তাহলে দুই ধরনের বন্ধন কোণ আছে, 120 ডিগ্রি এবং একই সাথে 90 ডিগ্রি, দুই ধরনের বন্ধন কোণ এখানে পসিবল। তারপর ভাই আমরা কুইকলি হচ্ছে sp3d2 এর কেসটা কনসিডার করি। এবং আসলে তোমাদের যেহেতু সময়, আমাদের যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা আসলে রেডিমেড স্লাইড দিয়ে তোমাদের ভিএসসিপি একটা পড়া দিতে হবে আর কি, ঠিক আছে, কারণ আসলে এখন দেখায় দেখায় পড়াতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। হচ্ছে আমাদের স্টুডেন্টস বিয়ের যে একাডেমিক ব্যাচ, সেখান থেকে আর কি আমাকে এখন স্লাইডটা বের করতে হবে, স্লাইডটা বের করে আমি তোমাদের হচ্ছে ভিএসসিপি একটা রেডি আছে, যেহেতু স্লাইডের মধ্যে আছে, সো ওইটা দেখে পড়া দিতে হবে আর কি, তাহলে আরো 1-1.5 ঘন্টা লাগবে। আচ্ছা, আমি তাহলে তাড়াতাড়ি টাইপসটা শেষ করে আমরা হচ্ছে ভিএসসিপি এর কেসগুলো নিয়ে কনসিডার করি। সো sp3d2, sp3d2 এর ক্ষেত্রে কি হবে ভাইয়া, তোমার একটা এক্সাম্পল হতে পারে sf6। একজন ভাইয়া জিজ্ঞাসা করছে sf6 ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে ভাইয়া অষ্টতলকীয়। সো দেখো এখানে ভাইয়া 4টা একই তলে অবস্থান করতেছে, 4টা অরবিটাল একই তলে অবস্থান করতেছে, তোমার সালফার বলতেছে, আর এটা একটা ফ্লোরিন তলের সাথে লম্ব হবে, এখানে আরেকটা ফ্লোরিন তলের সাথে নিচের দিকে। সো ভাই এখানে আসলে আমরা পাচ্ছি কয়টা তল, 8টা তল, জানো এখানে 8টা তল পাওয়া পসিবল। সো কিভাবে ভাই এটাকে কেন অষ্টতলকীয় বলতেছি, এটাকে অষ্টতলকীয় বলার কারণ হচ্ছে ভাই 8টা তল পাওয়া যায়, উপরে 4টা তল ভাইয়া, নিচে 4টা তল, অষ্টতলকীয়। সো ভাই আপনি একটু দেখান তো কিভাবে উপরে 8টা তল পাওয়া যায়, 4টা তল পাওয়া যায়। এই যে ভাইয়া দেখো, এটা একটা প্লেন পাচ্ছ,
এটাকে যদি কানেক্ট করা ভাইয়া, এটা একটা প্লেন পাচ্ছ, এই পোর্শনে একটা প্লেন পাচ্ছ, আর সামনের পোর্শনে একটা প্লেন পাচ্ছ। এই পাশে একটা, এই পাশে একটা, সামনের দিকে একটা, ঠিক আছে, আর ওই পিছনে একটা। মানে তুমি যদি কানেক্ট করো, মানে এই পিছনে একটা তল, মানে এইটার সাথে এইটা, এখানে একটা তল তৈরি হয়েছে, এদের সাথে এইটা, এটা একটা তল, তারপরে এইটার সাথে এইটা, এটা একটা তল ভাইয়া, এটার সাথে এইটা, টোটাল 4টা তল পাচ্ছি উপরে। ঠিক সেম ভাবে ভাইয়া তোমার আসলে নিচেও 4টা তল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, নিচে 4টা উপরে 4টা, এই জন্য ভাইয়া এদেরকে বলতেছে আমরা অষ্টতলকীয়। এবং যেহেতু ভাইয়া একই তলের মধ্যে তোমার 4টা বাহু আছে, তার মানে ডেফিনেটলি তুমি 360কে 4 দিয়ে ভাগ করো, এখানে প্রত্যেকটা বন্ধন করে তুমি কত পাবা, 90 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এদের মধ্যে 90 ডিগ্রি, এদের মধ্যে 90 ডিগ্রি, তলের সাথে যারা লম্ব হবে আছে তারা তো 90 ডিগ্রি হবেই, ডেফিনেটলি তারা তো 90 ডিগ্রি হবে। এটাই ভাই SF6 অষ্টতলকীয় বন্ধন কোণ এটা। সো এটা ভাই যদি আমরা বুঝে থাকি, তাহলে আসলে আমরা এখন sp3d3 দেখি। তোমাদের জন্য আরো কিছু চমক আছে, আরো কিছু কঠিন স্ট্রাকচার আমরা দেখবো। সো ভাইরা এখন পর্যন্ত তোমরা বুঝছো কিনা, তোমরা একটু জানাও তো আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তারপর আমি ওই স্লাইডটা একটু এখানে ইম্পোর্ট করি, আমাকে জাস্ট 1 মিনিট অ্যালাউ করো। sp3d3টা শুরু করে স্লাইডটা ইম্পোর্ট করে আর কি। ইচ্ছা ছিল তোমাদের লেখায় লেখায় পড়ানো, কিন্তু আসলে সেই সময়টা পাচ্ছি না, এই জন্য লেখানো জিনিস যেটা অলরেডি আছে, পাওয়ার পয়েন্টের সুবিধা এটা, লেখাগুলো থেকে যায়, সেই লেখানো জিনিসটা থেকে পড়ায় দিতে হবে আর কি। সো এটার এক্সাম্পল হতে পারে ভাইয়া IF6। কেমনে ভাইয়া দেখান IF6 কেমনে হলো? সো চলো ভাইয়া হাফ দিয়ে করো। আয়োডিনের 7টা থাকে, এক যদি পরমাণু 7টা, ঠিক আছে, তারপর ভাইয়া 7 7 14, তো 7টা হলো, 7টা অরবিটাল, সো sp3d3 হবে, একটা s 3টা p 3টা d, সো টোটাল 7টা বিশুদ্ধ অরবিটাল মিশছে, সো ডেফিনেটলি 7টা সংকর অরবিটালে তৈরি করবে ভাইয়া। সো এদের আকৃতি কি হবে দেখো, একই তলের মধ্যে তোমার আসলে পেন্টাগন বা পঞ্চভুজের 5টা বাহু থাকবে, যাদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 72 ডিগ্রি। কেমনে 72 ডিগ্রি ভাইয়া? তুমি এখানে একই তলে, একই প্লেনে 360কে 5 দিয়ে ভাগ করো, 72 ডিগ্রি, 360কে 5 দিয়ে ভাগ করো, 72 ডিগ্রি। তার মানে এদের মধ্যে বন্ধন কোণ হচ্ছে ভাইয়া 72 ডিগ্রি। আর যারা আসলে একই তলে অবস্থান করতেছে, এখানে ভাইয়া তোমার যদি IF7 এর স্ট্রাকচারই বলি, এখানে আয়োডিন আছে মাঝখানে, ধরো ফ্লোরিন 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 ফ্লোরিন, আর তলের সাথে লম্ব হবে একটা স্ট্রাকচার আছে ভাইয়া, তলের সাথে লম্ব হবে একটা স্ট্রাকচার, যেটাকে আমরা ধরো এইটাকে দেখাচ্ছি, তলের সাথে লম্ব হবে একটা, তলের সাথে নিচের দিকে একটা। তাহলে ভাইয়া দেখো ঠিক আগের মতোই, এটাকে এগুলোকে যদি কানেক্ট করি ভাইয়া, তাহলে উপরে একটা পিরামিড পাওয়া যায়, সবগুলোকে কানেক্ট করো, দেখবে যে ভাইয়া উপরে একটা পিরামিড পাওয়া যায় ভাইয়া। একজন ভাইয়া কি যেন বলছো, তোমার কথাটা ঠিক মতো বুঝতে পারতেছি না, আরেকবার একটু বলো ভাইয়া। সাফু ভাইয়া তুমি কি বলতে যাচ্ছ, কথাটা ক্লিয়ার না ভাইয়া। সো উপরে একটা পিরামিড পাচ্ছি ভাইয়া, নিচে আরেকটা পিরামিড পাচ্ছি, ঠিক আছে, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। সো ভাইয়া উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড যদি হয় ভাইয়া, তার ডেফিনেটলি বুঝতে পারতেছো যে আসলে তাদের মধ্যে আকৃতিটা কি হবে ভাইয়া। তাহলে দেখো 5টা তোমার বাহু একই তলে আছে, তাই ভাইয়া এদেরকে বলতেছি আমরা পঞ্চকোণীয়, 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 আর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, সো ভাই এটাকে বলতেছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। সো ভাই এই বিষয়টা আশা করি আমাদের ক্লিয়ার, পঞ্চকোণীয় দ্বিপিরামিড, ঠিক আছে, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। আচ্ছা, সো কেন পঞ্চকোণীয় বলতেছি, বা পঞ্চভুজীয় যাই বলি আর কি, পঞ্চকোণীয় বলতে পারি ভাইয়া, পঞ্চভুজীয় বলতে পারি, পঞ্চকোণীয় বা পঞ্চভুজীয়, 5টা বাহু। সো একই তলে ভাইয়া 5টা বাহু আছে, তাই বলতেছে পঞ্চভুজীয়। আর দ্বিপিরামিড কেন বলতেছে ভাইয়া, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। একজন ভাইয়া সালফেটের ক্ষেত্রে সালফেটের সংকরায়নের কথা জানতে চাইছো। সো সালফেটের স্ট্রাকচারটা ভাই আমরা জেড দিয়ে বের করতে পারবো ভাইয়া। আচ্ছা, সো দেখো সালফেটের সংকরায়নের ক্ষেত্রে কি হবে, সালফেট SO4 2-, ঠিক আছে, SO4 2-। সো সালফেটের ক্ষেত্রে দেখো তুমি যদি জেড দিয়ে বের করো, জেড দিয়ে হাফ ইন্টু তোমার সালফার কয়টা, সালফার হচ্ছে 6টা, তোমার যোজিত স্তর ইলেকট্রন 6টা, ঠিক আছে, তোমার সালফার 6টা থাকে, অক্সিজেন তো তোমার দ্বিযোজী, অক্সিজেনকে আমরা কাউন্ট করবো না। আর এখানে চার্জ টোটাল -2, তোমাকে কি বলছে যে মাইনাস দিয়ে ভাইয়া প্লাস দিয়ে ক্যাটায়নের মডিউলাস চার্জটাকে নিব, অর্থাৎ প্লাস চার্জটাকে নিব, মানে ক্যাটায়ন অ্যানায়নের মডিউলাস ভ্যালুটাকে নিব প্লাস দিয়ে। সো এখানে কত পাচ্ছি দেখো তো, তোমার এখানে পাচ্ছি হচ্ছে 8, তার মানে হচ্ছে এখানে 8 পাচ্ছি। 8 পেলে কি হবে ভাইয়া, সেখানে আসলে পাচ্ছি 4, দ্যাট মিন্স হচ্ছে sp3 সংকরায়ন, ঠিক আছে। সালফেটের মধ্যে ভাইয়া তুমি আসলে sp3 সংকরায়ন দেখতে পারবা। সো সালফেটের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সো এটা হচ্ছে ভাই আসলে সালফেটের স্ট্রাকচার। সো স্ট্রাকচার আঁকাটা আসলে ভাই এই ক্লাসে আমরা দেখতে পারতেছি না স্ট্রাকচার আসলে, কারণ ভাই এগুলো আসলে লুইস থিওরিতে এক্সপ্লেইন করা যায় কিভাবে আসলে এদের মধ্যে স্ট্রাকচার তৈরি হলো, এবং একই সাথে ফর্মাল চার্জ, যেখানে কত চার্জ থাকা উচিত। যেমন তোমরা দেখতে পারতেছো এই সালফারের সাথে
এই অক্সিজেন একটা সিগমা দিয়ে কানেক্টেড, এই সালফারের সাথে এই অক্সিজেন একটা সিগমা দিয়ে কানেক্টেড, এই সালফারের সাথে এই অক্সিজেন একটা সিগমা দিয়ে কানেক্টেড, এই সালফারের সাথে এই অক্সিজেন একটা সিগমা দিয়ে কানেক্টেড, সো sp3 সংকরণ। আর একই সাথে এই সালফারের সাথে এই অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড তৈরি হয়েছে, এই সালফারের সাথে এই অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড তৈরি হয়েছে। সো যেহেতু ভাই 4টা সিগমা বন্ড তৈরি হয়েছে, তাই ভাই এদের মধ্যে সংকরণ sp3, ফর্মুলা কিন্তু ভাই sp3 কেই বলতেছে, ঠিক আছে? সো রাব্বি ভাই বুঝছো যে হচ্ছে সালফেটের ক্ষেত্রে সংকরণ কেন sp3? এবার আমাকে জাস্ট একটু 1 মিনিট অ্যালাউ করো, আমি জাস্ট হচ্ছে 1 মিনিটের জন্য অ্যালাউ করো, আমি স্লাইডটা একটু এখানে ইম্পোর্ট করতেছি।